প্রিয় দর্শক, আজ 25শে জুন বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকার আয়োজনে টক অব দ্য উইকের এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কুলসুম আক্তার সুমি। কারিগরি সহায়তায় আমার সাথে আছেন বরাবরের মতোই এইচবি রিতা। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডক্টর তাহমিনা ইসলাম। তাহমিনা ইসলাম, আপনাকে স্বাগতম। কেমন আছেন আপা? আপনাকে স্বাগত। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর প্রথম আলোর দর্শকদেরকে বাংলাদেশ থেকে একরাশ শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপা। প্রিয় দর্শক, আজ প্রথম আলো ইউএসএ ফেসবুক পেজে লাইভে দেখা যাচ্ছে আজকের এই অনুষ্ঠানটি। আজকের অনুষ্ঠানটি আরো দেখা যাবে আমাদের ওয়েবসাইট প্রথম আলো ny.com, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখুন। আপনিও সঙ্গে থাকুন। ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। তবে আজকে প্রিয় দর্শক, আপনাদের জন্য আরো একটি চমক রয়েছে। প্রতিদিনকার মতো যিনি আমাদের ক্যামেরার পেছনে থাকেন তিনি এইচবি রিতা আজকে আমাদের ক্যামেরার সামনেও আসছেন। এইচবি রিতা, আপনাকেও স্বাগতম। হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি। ধন্যবাদ সুমি। আজকে আমাদের বিশেষ একজন অতিথি আছেন, আমাদের তাহমিনা আপু। তো সুমি যখন প্রশ্ন পর্বে চলে যাবে, তাহমিনা আপু দেখবেন যে আপনাকে আর ছাড়ছেন। আমি তার আগে একটু বলে নেই দর্শকদের, আমাদের তাহমিনা আপু সম্পর্কে একটু বলে নেই। ডক্টর তাহমিনা ইসলাম, উনি 2001 সাল থেকেই শিক্ষকতা করছেন সবিপ্রবি এবং সুইডেনের গটবার্গস ইউনিভার্সিটি থেকে উনি দ্বৈত মাস্টার্স শেষে 2023 সালে মালয়েশিয়া ইউনিভার্সিটিতে উনি মালয়েশিয়া ইউনিভার্সিটি অফ মালায়া, রাইট আপু? জি জি। হ্যাঁ, মালয়েশিয়া ইউনিভার্সিটি অফ মালায়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সমাজকর্মী, যিনি সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন, কথা বলেন। বর্তমানে তিনি টিআইবির অনুপ্রেরণায় গঠিত সনাকের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তো আজকে আমি রোমানা রোজি আপুকে ধন্যবাদ জানাই আজকে আমাকে যুক্ত করার জন্য, এবং আমরা আজকে কিছু মানসিক স্বাস্থ্যের উপর আমাদের কিছু জানার আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের সমাজ ব্যবস্থা সংস্কার ওগুলো নিয়ে। তো সুমি, অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ এইচবি রিতা। অবশ্যই আমরা প্রাথমিকভাবে মানসিক স্বাস্থ্যের উপরেই জানার চেষ্টা করব আপার কাছ থেকে, কিন্তু তার আগে সর্বপ্রথমে তাহমিনা ইসলাম আপুর কাছে জানতে চাই, একজন অধ্যাপক হিসেবে সমাজকর্ম বিভাগে উনি দীর্ঘ সময় কাজ করছেন, সেই অভিজ্ঞতা কিছুটা আমাদের সাথে শেয়ার করুন। এটাই হচ্ছে, আমি প্রথমে মানসিক স্বাস্থ্য বিষয়ে যাওয়ার আগে আপনার নিজের অভিজ্ঞতা এবং এই দীর্ঘযাত্রা নিয়ে কিছু বলুন। ধন্যবাদ। খুব টাচি একটা বিষয় আমার জন্য। এ কারণেই আমি শাহজালাল ইউনিভার্সিটির সমাজকর্মের ছাত্রী ছিলাম, এবং 2001 সালে যখন আমি জয়েন করি, মাত্র 15 দিন হয়েছে আমার রেজাল্ট হয়েছে। মানে ছাত্র জীবন আর কর্মজীবন একদম কোনো গ্যাপ ছিল না। তো ওই যাত্রা শুরু হয়, যাত্রা শুরু হতে আজকে কিভাবে যেন 25 বছর পার করে ফেলেছি। আর মজার বিষয় হচ্ছে যে আমার ডিপার্টমেন্টে এখনো আমার শিক্ষকরাও রয়েছেন আমার সাথে। আমি এখনো মনে হয় যে আমি খুব ম্যাচিউরড প্রফেসর হতে পারিনি, কারণ আমার শিক্ষকরা প্রতিনিয়ত আমাকে শাসন করেন, অর্ডার দেন, যার কারণে একটা খুব চমৎকার একটা পরিবেশে আমি কাজ করছি। আর বিশেষ করে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টটাই বোধহয় আমাদেরকে একটু পরিবর্তন করে দিয়েছে। এই এবং মজার বিষয় হচ্ছে যে আমি যখন সোশ্যাল ওয়ার্কে ভর্তি হই, আমি সোশ্যাল ওয়ার্কের নামই জানতাম না। পরবর্তীতে এই সোশ্যাল ওয়ার্কের প্রেমে পড়ে যাওয়া, এখানে শিক্ষকতা করা, আর মানে এটা আমাকে অনেকভাবে বদলে দিয়েছে। মানে এখন যখন পিছনের দিকে তাকাই, যে মনে হয় যে এত লম্বা একটা জার্নি পার করে আসছি, এবং স্টিল নাও আই ফিল প্রাউড অফ মাই সাবজেক্ট। আমাকে মাঝে মধ্যে মনে হয় যে এই বিষয়টি আমাকে ভেতর থেকে পরিবর্তন করেছে, ডিফারেন্ট ভাবে সোসাইটিকে মানে দেখতে আমাকে সাহায্য করে, ডিফারেন্ট আউটলুক তৈরি করে দিয়েছে কিছু মানুষের জন্য কিছু করা। কারণ আমরা যখন এসএসসি এইচএসসি পাশ করি, বেশিরভাগই কি হতো, ডাক্তার হতে চাইতাম, যে হ্যাঁ ডাক্তার হয়ে মানুষের সেবা করবো। যখন সোশ্যাল ওয়ার্কে আমি মানে সুযোগ হলো আমার পড়ার, আমি যখন দেখলাম এটা মানুষের কথা বলে, সোশ্যাল প্রবলেমের কথা বলে, মানুষ
দল সমষ্টির উন্নয়নের কথা বলে, আমার কাছে মনে হয়েছে এটা তো চমৎকার। মানুষ মানে এটা দিয়ে আমি কন্ট্রিবিউট করতে পারবো আমার সোসাইটিতে, এবং ওভাবেই আমার পথ চলা। পাশাপাশি একটা সময়ে নিজেকে একটু সোশ্যাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িয়ে পড়লাম, কারণ শুধু টিচিং করে যেন সেই তৃপ্তি পাচ্ছিলাম না, যে মনে হয় আমি মানুষের জন্য কিছু করতে পারছি না। তো একটু একটু করে টিআইবি, দেন সুজন, বেলা, আরো কিছু প্রতিষ্ঠানের সাথে কাজ, মানে ভলান্টারি কাজ করতে করতে এখন একটু একটু কাজ করা হয়। এবং একটা সময়ে আমি যেহেতু সোশ্যাল ওয়ার্কের একটা কোর সাবজেক্ট হচ্ছে সাইকোলজি, অ্যাবনর্মাল সাইকোলজি কাউন্সিলিং, বিশেষ করে আমি লাস্ট মানে একটা লং টাইম ধরে 11 বছর 12 বছর ধরে আমি কাউন্সেলিং পড়াই মাস্টার্স লেভেলে। তো ওগুলো পড়াতে যে আর সাইকোলজি পড়াতে যে ভেতর থেকে মনে হলো যে না, মেন্টাল হেলথ নিয়ে একটু কাজ করি, ঠিক আমার জায়গা থেকে। অনেক মানে বিশেষজ্ঞ আমি না, কিন্তু আমার জায়গা থেকে আমার সোসাইটিকে সচেতন করার জন্য একটু একটু করে কাজ শুরু করেছি, ওই কাজটা এখন করছি। অসংখ্য ধন্যবাদ আপু। খুব দারুণ সূচনা হলো আমাদের আলোচনা। তা আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য নিয়ে আপনি কাজ করছেন, মানে শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান মানে এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে গিয়ে তো আপনি বর্তমান প্রজন্মের শিক্ষার্থী বা প্রজন্মের মানুষদের সাথেই কাজ করছেন মূলত। সেক্ষেত্রে বর্তমান প্রজন্মের মানসিক স্বাস্থ্য সম্পর্কে আপনার পর্যবেক্ষণটা কি? আচ্ছা, একটু আমি বলে নেই আমার কাজে। ধরুন আমি যে খুব ইন্টেন্সলি কাজ করি তা কিন্তু না। আমার চারপাশে যে মানুষগুলো আমাকে চেনেন, জানেন, তারাই আমাকে ইনভাইট করেন হয়তো তাদের কলেজে, তাদের ইউনিভার্সিটিতে কিংবা স্কুলে, যে আপা আসেন, আপনি আমাদের স্টুডেন্টের জন্য মোটিভেশনাল বা মেন্টাল হেলথ। আমি যখনই বলেন মোটিভেশনাল তখন আমি বলে নেই যে আমি মেন্টাল হেলথ নিয়ে স্পেসিফিক্যালি একটু কথা বলবো, যে এই তরুণ প্রজন্ম কিভাবে ভালো থাকবে। কারণ আমাদের সময়ের এখনকার সময়ের মধ্যে একটা বিশাল পার্থক্য। এই পার্থক্যটাকে মাথায় নিয়েই কাজ করতে হবে। আমরা যেভাবে বড় হয়েছি, বেড়ে উঠেছি, আমাদের যে চিন্তা চেতনার এখন যে জেনারেশন, এখনকার যারা শিক্ষার্থী, টোটালি ডিফারেন্ট। তবে মজার বিষয় যেটা হচ্ছে যে এই প্রোগ্রামগুলো করতে যে আমি তরুণ প্রজন্মের আগে আমাদের যারা আমাদের সমসাময়িক বা একটু যারা আমাদের সিনিয়র, তাদের তাদের ক্ষেত্রে থেকে যে চ্যালেঞ্জটা আমি পাই, অনেক স্কুল হয়তো বা কোনো একটা সংগঠন তারা মানে বলছে যে আমরা মেন্টাল হেলথ ডে আসছে, স্কুলে আমরা একটা প্রোগ্রাম করতে চাই। তো উনারাই বলেন শিক্ষকরা, এইটা আবার কি, এই মেন্টাল হেলথ টেলথ না, এগুলো নিয়ে প্রোগ্রাম দরকার নাই। হ্যাঁ, এটা এটা ফেস হয়। আবার কখনো কোনো একটা ছোট্ট কলেজ হয়তো প্রাইভেট, তারা লুফে নেয় যে হ্যাঁ এটা নিয়ে আসেন, ম্যাডাম আসুক আমাদের এখানে, আমাদের ছেলে মেয়েদের সাথে কথা বলুক। এটা এক ধরনের ব্যাপার, মানে এটা। আর যখন আমি স্টুডেন্টদের সাথে কথা বলি, আমি যখন স্পিচ দেই, খুব রিসেন্টলি আমাদের ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন হয়েছে। আমি আপনার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে প্রোগ্রাম করেছি। আমি দেখি যে ইউনিভার্সিটি লেভেল বা স্কুল কলেজগুলোতে যখন প্রোগ্রাম করি, ছেলেমেয়েরা টুকে নেয় পয়েন্টগুলো কিংবা স্ক্রিনশট নিচ্ছে। এটা আমাকে দারুণভাবে উৎসাহিত করে যে তারা তারা নিচ্ছে। সচেতনতা এবং তৈরি হচ্ছে। মানে সচেতন। তারা, আমি যখন কথা বলি, একটা সময় দেখছি প্রথমে কিচিরমিচির করছে, তারপর একটা সময় দেখছি যে না, তারা খুব মনোযোগ নিয়ে শুনছে। দ্যাট মিনস এই জিনিসগুলো তারা তারা এটাকে গুরুত্ব দিচ্ছে, তারা ফিল করছে যে এই পয়েন্টস গুলো বা এই ইস্যুস গুলো তাদের জন্য দরকারি। কাজেই এখনকার প্রজন্ম যে কথা শুনে না বা তারা যে এগুলো নিতে চাচ্ছে না, বিষয়টা কিন্তু এরকম আমার কাছে কখনো মনে হয়নি। ধন্যবাদ। এটা চমৎকার বলেছেন আপু। আমাদের যে এখনকার যে প্রেক্ষাপটটা, আমাদের আমাদের যে সময়টা, এখন আমাদের মধ্যে ওই ল্যাকিংসটা আছে যে আমরা আসলে ওগুলো নিয়ে কথা বলতে চাই না, কিংবা আপনি যে কথাটা বলেছেন যে মেন্টাল হেলথ আবার মানসিক স্বাস্থ্য আবার এগুলা কি, দ্যাটস ট্রু। আমরা এখনো এটাকে একেবারে প্রায়োরিটি দিই না। আমাদের একটু যতটা আমাদের দেখা যায় একটু পেটে ব্যথা হলো সেটা নিয়ে আমরা যতটা উদ্বিগ্ন হই এবং বলতে বলতে মানে অসুস্থ হয়ে যায়, আরো বেশি অসুস্থ হয়ে যায়, কিন্তু মানসিক স্বাস্থ্যটা নিয়ে আমরা আসলে কথা বলতে এখনো অনেকেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ দ্বিধাবোধ করি না, আমরা করছে। বলতে চাই না, এটা নিয়ে আমরা জানতেও চাই না। তবে দ্যাটস ট্রু, আমাদের যে প্রজন্ম এখন, আমাদের বাচ্চারা, তারা এটা সম্পর্কে এখন অনেক সচেতন হচ্ছে। এবং আমার মনে হয় যে আপনি বললেন যে প্রথম দিকে কিচিরমিচির করতো, আসলে ওদের যখন অডিয়েন্সকে শোনাতে যাই, তখন যে বক্তা, ওই বক্তারও কিন্তু একটা কৌশল থাকতে হয় যে আমি শুধু বলে গেলাম, আমি আমার অডিয়েন্স কথাটা নিচ্ছে না। এখানে বক্তারও একটা কৌশল থাকতে হয় যে আমি কিভাবে আমার ফ্লোনেসটা আমি তাদেরকে কৌশলগত ভাবে তাদেরকে এইখানে ধীরে ধীরে আমি আয়ত্ত করব। না, এটা একটা জিনিস। আর চমৎকার বললেন আপনি। আমি একটু আপনাদের বাংলাদেশের যেহেতু আপনি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন এবং
আজকে আমরা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটাই আমরা একটু জানার চেষ্টা করব। যদিও আমরা নিউ ইয়র্ক থেকে, কিন্তু আমরা এখানে যারাই আছি আমরা সবাই বাঙালি। বাংলাদেশে আমার শেকড়, বাংলাদেশে আমাদের পরিবার, তো আমাদের দেশের কথাও ভাবতে হয়। বাংলাদেশের গ্রামাঞ্চলে বা রক্ষণশীল পরিবারগুলোতে আমি যে কথাটা অলরেডি বললাম যে মানসিক স্বাস্থ্যটাকে প্রকাশ্যে বলাটা অনেক সময় তাবু হিসেবে দেখেন কিংবা লজ্জার বিষয় ওরা মনে করেন। তো আপনার অভিজ্ঞতায় তাহমিনা ইসলাম, আমি একটু জানতে চাইবো যে তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা কিংবা চ্যালেঞ্জ গুলো কি বলে আপনি মনে করেন, এবং দ্বিতীয় প্রশ্নটা হবে যে সেগুলো উত্তরণে আমাদের সামাজিক আন্দোলন বা সামাজিক ভাবে কিভাবে ভূমিকা রাখতে পারে? থ্যাংক ইউ ভেরি মাচ। কোয়াইট কমপ্লিকেটেড কোয়েশ্চেন্স ইন দ্যাট সেন্স যে যেখানে আমি একটু আগে বলছিলাম যে আমাদের শহরে প্রতিষ্ঠিত খুব ভালো স্কুল, যখন আমরা মেন্টাল হেলথ নিয়ে একটা প্রোগ্রাম করব বলি, তারা এটা নিয়ে কোয়েশ্চেন তুলেছে। আমি কাউন্সেলিং এর ট্রেনিং দেই, যেহেতু কাউন্সেলিং পড়া একদম বেসিক, একদম সারফেস লেভেলের। আমি বলেছি যে স্কুল যেগুলো মানে স্কুলগুলোর টিচারদেরকে আমি মানে ট্রেনিং দিব, আমি একদম ফ্রি ট্রেনিং দিব, আমি নেবো না, এবং তাদেরকে একটা কাউন্সেলিং সেন্টার তারা করবেন। আহ, এটা আমি সিলেটের অনেকগুলো স্কুলে যেখানে অফার করার পর তার অনেকেই মানে সেটা আগ্রহ দেখাননি। আমার শহরাঞ্চলে যদি এই অবস্থা হয়, মানে আমাদের শিক্ষকরাই ওই পর্যায়ে সচেতন না, সেখানে তৃণমূল পর্যায়ের কথাটা আসলে এখনো ওই পর্যায়ে বা ওই পর্যায়ে সোশ্যাল মুভমেন্ট তাদেরকে সচেতন করার বিষয়টা আমার মনে হচ্ছে এখনো আরেকটু দূরে, মানে আমরা আরেকটু দূরে রয়েছি। আমি যখন ইন জেনারেল পিপলকে অ্যাওয়ার করতে পারবো, দেন হয়তো বা আমি মানে পরের ফেজে যে আমি তৃণমূলে ইন্টারভেন্স করব। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই তৃণমূলের অবস্থাটা। যেহেতু আমি অ্যাসিড ভায়োলেন্স নিয়ে আমার পিএইচডি করেছি, আমি মালয়েশিয়া করেছি, কিন্তু আমার বাংলাদেশের যে অ্যাসিড ভিকটিমস তাদের রিহেবিলাইটেশন তাদের নিয়ে কাজ করেছি। তো আমি দেখতাম যে যে মেয়েগুলো অ্যাসিড ভায়োলেন্সের শিকার হচ্ছে, তাদের যে পেইন বেশিরভাগই একটা গ্রামের একদম আপনার পিছিয়ে পড়া কিংবা অনেক রিমোট এরিয়াতে একটা মেয়ে দগ্ধ হয়েছে, সে যে স্কার্টটা বহন করছে এবং এখন পর্যন্ত তার ভেতরে যে বেদনা, তার যে ট্রমা এবং পারিপার্শ্বিকের মানুষের চাহনি, তার পরিবারও তাকে এমন ভাবে হেনস্থা করে। মানে আরেকটা জিনিস এই মুহূর্তে আমার মনে হচ্ছে, একটা মেয়ে তার মানে একজন অ্যাসিড ভিক্টিমের বোনের বিয়ে হচ্ছিল, যখন সে বোনের বিয়ের ডালাগুলো ধরতে যাচ্ছিল, তার মাই তাকে বলেছে যে তুমি এগুলো ধরিও না, এটা আমার মেয়ের অমঙ্গল হবে। তো এটা থেকে আমি বুঝতে পারি যে আমাদের গ্রামাঞ্চলে বা তৃণমূলে আসলে মানসিক স্বাস্থ্যের অবস্থাটা কতটা দৈন্য, কতটা আমাদের দীনহীন। এবং আমরা এখনো পর্যন্ত আমরা যদি বলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে হেলথের 5টা ডাইমেনশন, আপা একটু আগে বলছিলেন যে আমরা কেমন আছি, আমরা বলি ভালো আছি, মন্দ আছি, জ্বর হয়েছে। আমি ফিজিক্যাল হেলথটাকেই ফোকাস করছি, কিন্তু সমান গুরুত্ব পাচ্ছে মেন্টাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ, ইকোনমিক হেলথ অ্যান্ড সোশ্যাল হেলথ। আরো যে 3-4টা ডাইমেনশন আছে, আমরা কিন্তু সেটাকে ইগনোর করছি, এবং সবচেয়ে ইগনোর হচ্ছে আমার মেন্টাল হেলথটা। আমি কখনো বলি না আমার মনটা আজকে খুব খারাপ, বা আমি হয়তো ক্লাসে যে বলতে পারবো না। আমি যদি বলি যে আমার একটু জ্বর, আমি দ্রুত ক্লাস নিয়ে চলে যাবো, এটা অ্যাকসেপ্টেবল হবে। আমি যদি ক্লাসের স্টুডেন্টের সামনে বলি যে আমার যে কোনো কারণে মন খারাপ, আমি আজকে ক্লাস নিতে পারবো না, এটা হয়তো বা হাসির রোল পড়ে যাবে, এটা সবাই গ্রহণ করতে পারবে না। কিংবা আমি যদি ফোন করে আমার অফিসে জানাই আমি মেন্টালি আজকে খুব আপসেট আছি, আমি আজকে অফিসে আসবো না, এটা অ্যাকসেপ্টেবল হবে না। কাজেই তৃণমূল পর্যায়ে আপনি যেটা বলেছেন, আমি এটাই বলছি যে আমরা এখনো আমরা জেনারেল পর্যায়ে বা আমাদের পারিপার্শ্বিক, আমরা শহরে যারা আছি তথাকথিত আমরা যারা শিক্ষিত বলছি, আমি সেই লেভেলেই মেন্টাল হেলথ থেকে এখনো পর্যন্ত সহনীয় মাত্রা বা অ্যাকসেপ্টেবল ওই পর্যায়ে নিতে পারছি না। সেখানে আসলে তৃণমূলের ব্যাপারটা অনেক দূরে, এখনো এখনো অনেক দূরে, এটা আমার কাছে মনে হচ্ছে আর কি। অসংখ্য ধন্যবাদ আপু। আপনি তো একই সাথে রীতা আপার অনেকগুলো প্রশ্নের জবাব কিছুটা দেওয়ার চেষ্টা করলেন। তো আমাদের আরেকটা জিনিস সুমি, দেখো এই যে যে হ্যাঁ, জিনিসটা আমি আমি বলছিলাম যে আমাদের আম, যে তৃণমূলের বিষয়টা তো এটা বহুদূর, কিন্তু আমরা যারা সামাজিক যে মানুষগুলো আছি, বিভিন্ন এলাকায় বাস করছি, আমরা যেমন অনেক ধরনের সংগঠন করি আপু, তৃণমূল পর্যায়ে পৌঁছাতে আমরা আমরা সাধারণত সবসময় একটা সিস্টেমকে সবার আগে দায়ী করি যে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে। আমি আমি সেদিকে পরে যাব, সুমির পরে।
কিন্তু এই যে আমরা গ্রামে, শহরাঞ্চলে কিংবা মফস্বল শহরে আমরা অনেক ধরনের প্রোগ্রাম করি। আমরা শিল্প সাহিত্য প্রোগ্রাম করি সব সাপ্তাহিক কিংবা মাসিক। আমরা শিল্প সংস্কৃতির অনুষ্ঠান করি, অনেক কিছু আমরা করি, পিকনিক করি, অনেক কিছু। তো আমরা যদি প্রতিটা জেলায় জেলায় কিংবা বাংলাদেশের জেলার ভিতরে একটা উপজেলা থাকে, উপজেলার ভিতরে ইউনিয়ন থাকে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, বলুন। আমরা যদি প্রতিটা ইউনিয়নে এরকম করে যদি এখন আমরা যেভাবে একটা টিম গঠন করে আমরা শিল্প সাহিত্য চর্চা করি, পিকনিক করি, বনভোজন করি, এইরকম যদি আমরা এরকম কিছু মানুষ মিলে মিলে আমরা প্রতিটা জায়গায় যদি একটু করে কমিউনিটি গঠন করতাম, যে আমরা 10 জন বন্ধুরা মিলে চলো আমাদের এই এলাকায় আমরা মানসিক স্বাস্থ্যের যত্নটা নিয়ে সচেতনতা বাড়াবো। তো কিভাবে বাড়াবো, যেহেতু আমরা এটার উপর পড়াশোনা করিনি, আজকের যুগে আমাদের গুগল অনেক তথ্য দেয়, কিন্তু তারপরেও আমাদের কিছু জিনিস আছে যেটার জন্য একজন অভিজ্ঞ মানুষের দরকার হয়। মানসিক স্বাস্থ্য নিয়ে শুধু আমরা গুগল ঘেটে আমরা পরামর্শ দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে তারা আহ কোনো একজনকে বেছে নিতে পারেন, কমিউনিটির, শহরের কিংবা অন্য শহরের, যে আপনি আমাদেরকে মাসে একবার একটু সময় দিবেন, ওদেরকে বাড়াবেন। আমরা কিন্তু ওই জিনিসটাও করি না। আমাদের মূলত আমাদের আগ্রহ নেই। জি। এমন না যে আমরা কিছু করছি না, আমরা সব কিছু করছি, সব অনুষ্ঠান করছি সব জায়গায় দলগতভাবে, কিন্তু আমরা এই জিনিসগুলা করছি না। তো আমার মনে হয় আমরা রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্র তখনই আমাদের কথা শুনে যখন একটা কিছু ভাইরাল হয়, যখন আমরা দাবি তুলি, আওয়াজ তুলি। তো আমরা হুম। যদি ওই পর্যায়ে যদি নিজেরা একটা একটা এলাকা থেকে, একটা ইউনিয়ন থেকে এরকম করে উম, গঠন করে আমরা বের হতে পারতাম, তাহলে হয়তো বা আমাদের অনেকটা উম, আমরা অনেক দূরে যেতে পারতাম। তো আমি একটু এই প্রসঙ্গে একটু বলতে চাই যে এটা খুব সুন্দর কথা বলেছেন, কারণ আমি শুধু শহরে থেকে আমি খুব মেন্টাল হেলথ সচেতন হয়ে গেলাম তা কিন্তু না। আমাকে এই কনসেপ্টটা বা এই থিমটা আমাকে মানে আমার যে মেন্টাল হেলথটাও ভালো রাখার দরকার, এটাও যে আমার একটা অধিকার, এইগুলো এটা আমি যদি তৃণমূল পর্যায়ে ছড়াতে চাই, সেখানে কিছু সংবেদনশীল মানুষ দরকার, যে রাইট, আসলে তার এরিয়ার জন্য মানে আমি এখন যেচে যে বলতে পারবো না যে আপনি আমাকে নিয়ে একটা প্রোগ্রাম করেন বা আপনার স্কুলে আমি একটা প্রোগ্রাম করতে চাই। রাইট, এটা এটা যখন করতে যাই আমি বাধা পাই, মানে খুব একটা আগ্রহ এক্স্যাক্টলি। দেখায় না। কিন্তু যখন ওই স্কুলের বা ওই ইউনিভার্সিটির বা ওই গ্রামের কোনো মানুষ যখন উনি উৎসাহিত হয়ে আমাকে নিচ্ছেন, সেটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পায়। কাজেই আমাদের ওই ধরনের সচেতন কিছু মানুষ তৈরি হতে হবে। সেটা তৃণমূল পর্যায়ে হতে পারে, ইউনিয়ন লেভেলে হতে পারে, যে কোনো স্কুলের শিক্ষক, মানে যিনি ফিল করবেন যে না হ্যাঁ, আমি আমার সেটাই বললাম যে আমরা জি, এলাকা ভিত্তিক যদি আমরা রাইট, হ্যাঁ, আপনাদেরকে হ্যাঁ, মামা, ওকে, না এই আমরা যদি কাউকে এরকম নিয়ে আসি তাহলে সেটা অনেক জি। ভালো হতো। হ্যাঁ সুমি, আমার আরো প্রশ্ন আছে, আমি পরে আসছি। হ্যাঁ সুমি, কন্টিনিউ করো। হ্যাঁ, ধন্যবাদ রীতা আপা, ধন্যবাদ তাহমিনা আপা। আমি এবার যেটা প্রশ্ন আসলে জানতে চাইবো আপার কাছে, সেটা হচ্ছে যে শিক্ষকতার বাইরেও আপনি অনেক ধরনের সামাজিক আন্দোলনে সরাসরি সংযুক্ত আছেন। যেমন আপনি বললেন যে এসিড সার্ভাইভালদেরকে নিয়ে কাজ করেছেন, কিংবা আপনি সুজন বা টিআইবি এদের সাথেও কাজ করছেন। আমার এই প্রেক্ষিতেই আমার প্রশ্নটা হচ্ছে যে সাধারণ মানুষের সাথে কাজ করতে গিয়ে বা আমাদের মানে আমাদের একদম গ্রামীণ পর্যায়ে সাধারণ সামাজিক পর্যায়ে গিয়ে যে কি ধরনের এমন কোনো সমস্যা বা এমন কোনো জিনিস কি আপনি সমস্যা কি আপনি ফেস করেছেন বা দেখেছেন, যেগুলো আসলে সাধারণত পাঠ্য বই বা গবেষণায় খুব একটা উঠে আসে না, যেগুলো একদম ভেতরেই থাকে সাধারণ মানুষের? আচ্ছা। আমি এক্ষেত্রে বলব যে আমি যেহেতু সিলেটে থাকি জি। এবং আমার আমার অরিজিন বাড়িও সিলেটে। তো আমি আমার গ্রামের একটা বিশাল সংগঠন আছে, অগ্নিবীণা। আমি ওই মানে ওই সংগঠনেরই একজন উপদেষ্টা মণ্ডলীর সভাপতি হিসেবে কাজ করি। প্রতি বছর বিভিন্ন প্রোগ্রামে আমি যাই, তারা ইনভাইট করেন। তো আমি যেটা আপনি বলছিলেন যে আমি যেটা মানে ফেস করি যেটা, আমি সিলেটের প্রেক্ষিতে আমি বলব যে আমি যেটা ফেস করি, আমাদের যে এরিয়াটা, আমি বৃহত্তর ওসমানী নগরে মেয়ে যেহেতু, আমাদের শিক্ষার হারটা অনেক কম। এবং যেটা সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে যে আমাদের বিশাল একটা জনগোষ্ঠী, তারা সবাই অপেক্ষায়, কেউ চলে গিয়েছেন বা কেউ যাবেন, তারা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত।
তো মানে এটা আমি আমার এরিয়ার ক্ষেত্রে যখনই আমি যাই তখনই আমি যাকে জিজ্ঞেস করি কি করছেন, আমি আপা বিদেশ যেতে চাচ্ছি, আপনি কি করতে চাচ্ছেন, আমি বিদেশ যেতে চাচ্ছি। তো আমার এরিয়া বা আমার এই সিলেটের এটা একটা বড় সমস্যা যে আমি যত না আমার দেশকে কন্ট্রিবিউট করার চিন্তার থেকে অনেক ক্ষেত্রে আমার পাশ্চাত্যের সুন্দর জীবনটা আমাকে বেশি টানছে। আমি ওটাকে প্রায়োরিটি দিচ্ছি বা যেহেতু আমার সিলেট কিন্তু মানে সিলেট বলা হচ্ছে দ্বিতীয় লন্ডন বা সিলেটের বেশিরভাগ মানুষই বিদেশমুখিতা বেশি। ওটা একটা বড় সমস্যা যে তখন মানে বেশিরভাগ যুব সমাজ যারা, তারা একটাই বিষয়, তাদের পড়াশোনারও দরকার নাই। মানে হয়তো প্রায়োরিটিস থাকে যে আমি কিভাবে বাইরে যাব, এবং বাইরে যাওয়ার জন্য যদি আমাকে আইএলটিএস দিতে হয় আমি সেটা দিব। আমি পড়াশোনা করি বা না করি, কিংবা বাইরে যাওয়ার জন্য আমি অনেক দুর্গম পথও আমি অতিক্রম করব। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমি আমাদের প্রেক্ষিতে, আমি গ্রাম বলতে আসলে সিলেটে যেহেতু কাজ সিলেক্টেড। করি, বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমার কাছে মানে উচ্চ শিক্ষার প্রবণতাটা বেশ কম। মানে একটু শিক্ষিত হবার প্রবণতাটা কম। শর্টকাটে মানে বড় লোক হওয়া বা শর্টকাটে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার একটা অন্যতম ওয়ে হচ্ছে আমাদের যুব সমাজের কাছে হচ্ছে বাইরে চলে যাওয়া, দেশের বাইরে চলে যাওয়া। তো তখন দেখা যায় যে ওই বিষয়গুলো নিয়েই আসলে কনসার্নটা ওই বিষয় থাকে তাদের মধ্যে, রেদার দেন দেশে আমি পড়াশোনা করে বড় হব, আমি স্ট্যাবলিশ হব, আমি দেশের জন্য করব, ওই সংখ্যাটা আমি একটু কম শুনি। তখন আমার কাছে মনে হয় যে আমাদের সোশ্যালাইজেশনটা, আমাদের এই অঞ্চলের আমাদের তরুণ সমাজ বা যুব সমাজের সোশ্যালাইজেশনটাই আসলে, সে দেখছে পাশের বাড়ির উনি চলে গেছেন, ওই বাড়ির মামা চলে গেছেন, আমার বন্ধু চলে গেছে, গিয়ে তো কি সুন্দর লন্ডন ব্রিজের সামনে ছবি দিচ্ছে, কিন্তু তার ভেতরের যে পেইন সেটা তো ছবিতে উঠছে না। সে যে প্রতিনিয়ত স্ট্রাগল করছে, আমি দেখছি তার চাকচিক্যময় জীবন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এগুলো একটা ইস্যুস আমাদের সিলেটের ক্ষেত্রে। পাশাপাশি মানে 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 শিক্ষার একটা বড় বিষয় এখনো আমাদের ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে। কম্পারেটিভলি আমার তরুণীরা দেখা যাচ্ছে পড়াশোনা করছেন। পাশাপাশি যদি রিসেন্টলি যে প্রবলেমগুলো আসছে, যেমন আমাদের এখন ডিভোর্স রেটটা অনেক বেশি বাড়ছে। এখন মানে অনেকটাই মানে আমাদের এখন দেখা যায় যে বোধহয় ঢাকার পরে সিলেটেই অনেক অনেক সময় বলা হয় রেটটা খুব বেশি। এটা হয়তো অতীতে ছিল না, বা আমরা যখন শিক্ষার্থী ছিলাম আমরা ওইটাকে এত বড় সমস্যা হিসেবে দেখিনি। এটার পেছনে অনেকগুলো নতুন কারণ এসেছে। আমরা যে কারণগুলো দেখেছি এখনকার প্রেক্ষিতে, ডিভোর্সের পেছনে যে কারণগুলো, একটা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা আমরা যেটাকে বলছি পরকীয়া, এই বিষয়গুলো নতুন করে আসছে। আমাদের কিশোর গ্যাং বলে আরেকটা ইস্যুস আমাদের সোশ্যাল প্রবলেমে যুক্ত হচ্ছে, যেটা আমাদের সিলেটে অঞ্চলে এখন শহর অঞ্চল বিভিন্ন জায়গাতে ব্যাপক হারে কিশোর গ্যাং বেড়ে যাচ্ছে, নানা ধরনের ক্রাইমে তারা জড়াচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে অনলাইন আসক্তি বা অনলাইন গেমিং এর একটা প্রবণতা, যেখান থেকে আমি সুইসাইডের ঘটনাও দেখেছি যে কেউ হয়তো সুইসাইডও বেছে নিয়েছে গেম আসক্তি থেকে। তো এগুলো আমাদের নতুন মানে আমাদের নতুন যে সোসাইটি, এই সোসাইটি চেঞ্জ হচ্ছে, এর ফলে নতুন নতুন কিছু সমস্যা উদ্ভব হচ্ছে। এটা হয়তো আমি সিলেটের কথা বলছি, বাট আমার মনে হয় সারা দেশেই অনেক একই চিত্র হবে। একই চিত্র আপনি যেটা আমাদের বলছিলেন। সাথে হুম। রুমানা আলিস আপু যুক্ত হয়েছেন। আপু একটু আনমিউট করেন আমাকে। হ্যাঁ, রোমানা আলিস আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন। রোমানা আপু, আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করতে হবে। আমি আপনাকে আনমিউট করার রিকোয়েস্ট পাঠাচ্ছি। হ্যাঁ, দেখেন আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি হ্যাঁ, শুনছেন? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। সুমি পরবর্তীতে যাওয়ার আগে আমি একটু রোমানা আপুকে পরিচয় করে দিই। আমাদের রোমানা আলিস আপু, আহ, তাহমিনা আপু তোমাকে ভালো করেই চেনেন, আমাদের দর্শকরাও চেনার কথা। আহ উনি এর আগেও এসেছিলেন। তা আমি না, রোমানা আপু, আপনি শুনলেন আমাদের তাহমিনা ইসলামের যে কথাগুলো, আমাদের বর্তমান যে প্রযুক্তির সাথে আমাদের কিছু সংকট যেগুলো বাড়ছে, আমাদের অনলাইন ভিত্তিক এই সমস্যাগুলো বাড়ছে, আমরা এটা নিয়ে একটু পরবর্তীতে আমি আহ তাহমিনা ইসলামের কাছে আমার এটা নিয়ে একটু দুই একটা প্রশ্ন আছে। তো তার আগে সুমিতার প্রশ্ন করবে যার আগে আমি একটু জানতে চাইবো আপনাদের দুজনের কাছে, তাহমিনা ইসলাম এবং রোমানা রুজির কাছে, আপনাদের প্রেক্ষাপটে একই প্রশ্ন, আপনারা যেভাবে দেখেন, যে দৃষ্টিতে আমাকে একটু জানাবেন। সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখতে পাই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপর কিন্তু এক ধরনের একাডেমিক চাপ থাকে। ভালো রেজাল্ট করতে হবে, পড়তে হবে, তাড়াতাড়ি গ্রাজুয়েশন করতে হবে, চাকরি নিতে হবে, এবং এর পাশাপাশি আমাদের যে সামাজিক এবং পারিবারিক একটা
প্রত্যাশা থাকে সেটাও কিন্তু অনেক বেশি। একদিকে পড়াশোনার চাপ, আরেকদিকে পরিবারের থেকে আমাদের প্রেশার থাকে, ভালো গ্রেড করো, আমাদের চাকরি নিতে হবে। তো আমাদের তাহমিনা ইসলাম মোটিভেশনাল সেশনের অভিজ্ঞতা আছে, রোমানা আপুর কাছে আমি জানতে চাইবো যে এই যে শিক্ষার্থীদের মানসিক মানসিক যে এই চাপটা, তো এই ক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে কিংবা একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি ধরনের সহযোগিতা থাকা উচিত? আমাদের যেমন বাহিরের দেশগুলোতে প্রতিটা স্কুলে প্রিকে থেকে শুরু করে আমাদের কলেজ লেভেলে যাওয়ার আগে এবং কলেজ লেভেল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের নার্স থাকে, মেন্টাল হেলথ কাউন্সিলর থাকে। শিক্ষার্থীদের সেই মনস্তাত্ত্বিক সংকটগুলো বোঝার জন্য তারা কি চাপে আছে, কোনো কিছুতে তারা দুর্বল, কেন তারা মনোযোগ দিচ্ছে না, কেন তারা ক্লাস ফাঁকি দিচ্ছে, কেন তারা খারাপ রেজাল্ট করছে, এগুলোর জন্য কিন্তু আমাদের মেন্টাল হেলথ কাউন্সেলিং থাকে। তো আপনাদের দুইজনের কাছে আমি জানতে চাইবো যে আমাদের আসলে এই বাচ্চাদের একাডেমিক চাপের পাশাপাশি আমাদের যে একটা পারিবারিক চাপ চাপিয়ে দেওয়া হয়, ভালো গ্রেড করো, অমুকের ছেলে ভালো করেছে তুমি কেন পারবে না, সামাজিক একটা প্রত্যাশা থাকে, ওর ছেলে ডাক্তার হয়েছে তাকে হতে হবে। তো এই যে এই জিনিসগুলো আসলে এই জিনিসগুলো মোকাবেলায় একজন শিক্ষক এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটা এখানে কতটুকু জরুরি? ধন্যবাদ আপু। আমি মনে করি এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে বিষয়গুলো, এগুলো আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে গড়ে উঠেছে, যেটা তাহমিনা ইসলাম আগেও বলেছেন যে উনি অনেক চেষ্টা করেছেন যে কাউন্সিলিং এবং স্কুল পর্যায়ে এগুলো চালু করার জন্য, কিন্তু এটা সম্ভব হয় নাই। এটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে গড়ে উঠেছে যে দেখা যায় যে বাচ্চাদের মধ্যে এটা চাপিয়ে দেওয়া হয় পড়াশোনার ব্যাপারে। আর আরেকটা হলো পরিবার থেকে এক ধরনের যে প্রেশার বলেছেন, এই জায়গাটা থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে জায়গাতে। আর সবচেয়ে বড় কথা যেটা আমরা যেটা পরিবার থেকে যেটা করা হয়, যে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয়, এক ধরনের কম্পিটিশনে প্রতিযোগিতা চলে আসছে এখন। এই প্রতিযোগিতা কিন্তু বের হয়ে আসতে হবে, এটা শুরু থেকে পরিবার থেকে করতে হবে। পরে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে যে আমাদের নীতি নীতি পর্যায়ে এগুলা বদলাতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় যেটা প্রতিটা পরিবার, প্রতিটা মানে পরিবার থেকে এটা শুরু করতে হবে। বাচ্চাদের মনে এই যে একটা মানে চাপ সৃষ্টি করে, এবং তাদেরকে কিন্তু এই জায়গা থেকে নিজেদের মধ্যে করে, আমরা যারা ছোটবেলা যখন বড় হয়েছি সবার সাথে মিলেমিশে একটা পরিবারের মধ্যে শিক্ষার যে বিষয়টা থাকে, এইটা কিন্তু এই জায়গা থেকে কিন্তু আমরা অনেকখানি বের হয়ে গেছি। এখন দেখা যায় প্রতিটা পরিবারেই একক পরিবার হয়ে গেছে, যেখানে শিক্ষার যে পরিবেশটা ওইটাও এখনো নাই। নিজে নিজে পড়তেছে, এবং যেটা হচ্ছে যে প্রযুক্তির উপর নির্ভরতা বেড়ে গেছে। সব মিলিয়ে দেখা যায় যে এক ধরনের আর মানে চাপ যেটা হয় যে, নিজেদের মধ্যে যে প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায়। এবং পরিবার, আমার কাছে মনে হয় যে প্রতিটা পরিবার এই জায়গা থেকে কাজ করতে হবে, নিজেদের এই জায়গা থেকে বের করে নিয়ে আসতে হবে যে আমরা কেন শিশুদেরকে চাপ দিব যে আমি আরেকজনের মতো হবে। সে তার নিজের নিজের ভেতরের সৃষ্টিশীলতাকে বের করে নিয়ে আসতে পারবে না। এটা কিন্তু পরিবার থেকে শুরু করতে হবে, পরে যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে। আর আমার কাছে মনে হয় তাহমিনা ইসলাম আপুর কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা যেটা দেখে যাচ্ছি যে এখন উনি যেটা বলেছেন সুইসাইড এবং ডিভোর্সের নৈতিক অবক্ষয় এবং সামাজিক অবক্ষয়ের যে ব্যাপারগুলা পরিবার থেকে শুরু হয়েছে, এই জায়গা থেকে আমরা আসলে কিভাবে বের হয়ে আসতে পারি? আমাদের যে একান্নবর্তী পরিবার ভেঙে যাচ্ছে, সামাজিক যে বলয়টা ভেঙে যাচ্ছে, এই জায়গাটা থেকে আমরা কোন জায়গায়, এবং উনি যেটা আগেও বলেছেন যে কিশোর গ্যাংয়ের কথা, এগুলা কিন্তু এখন মানে আপনাদের উন্নত বিশ্বে কেমন জানি না, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটা ভয়াবহ অবস্থায় চলে যাচ্ছে, এবং সুইসাইডের অ্যাটেম্পটা কিন্তু এখন খুব বেড়ে গেছে। দেখা যায় যে বাচ্চাদের স্কুলে যারা পড়ে সেখানেও মানে ইয়ের কি বলে আত্মহত্যা প্রবণতা বেড়ে যাচ্ছে। যেমন পরীক্ষা একটু খারাপ করলেই সে মনে করে যে আমাকে মানে বাসায় বকা দিবে, মানে এক ধরনের তার মনে মনে এক ধরনের দ্বিধা চলে আসে যে আমি কি করব। ওই জায়গাটা থেকে আসলে মানে আমরা কিভাবে বের হতে পারি, এটা তাহমিনা ইসলাম আপুর কাছে আমার প্রশ্ন। এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিভাবে এই নীতি পর্যায়ে এগুলো কাজ করতে পারি, উনি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত আছেন, সে জায়গায় আমরা আরো কতটুকু কিভাবে মানে আমাদের জায়গা থেকে এবং পরিবার থেকে আমরা কতটুকু এখানে কাজ করতে পারি, এটা আমার কাছে মনে হয়। ওনার কাছে আমার কিছু প্রশ্ন, এই দুইটা প্রশ্ন, যে আমরা কিভাবে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারি। আর আরেকটা হলো আমরা শিশুদেরকে যে সামাজিক অবক্ষয়ের যে ব্যাপারটা আমরা বারে বারে সব জায়গায় বলে আসছি, এই জায়গা থেকে আমরা কিভাবে মানে কাজ শুরু করতে পারি। থ্যাংক ইউ তাহমিনা রোমান আপু, আপা।
আমি একটু আপনার প্রশ্নের সাথে বা আপনার ইস্যুগুলোর সাথে আমি একটু যোগ করছি। প্রথমত যে আপনি খুব সুন্দরভাবেই বলেছেন যে যে প্রেশারটা তৈরি করা হচ্ছে স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটিতে ২ ধরনের প্রেশার। একটা হচ্ছে পড়াশোনার প্রেশার তো আছেই, শিক্ষকদের চাপ, সেই সাথে পারিবারিক প্রত্যাশা। এই সবগুলো ভারসাম্য রক্ষা করা একটা কোমলমতি শিক্ষার্থীর জন্য কখনো, কখনো অনেক বেশি কঠিন হয়ে পড়ে। ব্যালেন্স করাটা কঠিন হয়ে পড়ে। নিঃসন্দেহে আপনি আপনার কথার মধ্যে উত্তর চলে এসেছে যে আমরা যদি বলি যে মেন্টাল হেলথের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন সেলফ স্যাটিসফাইড, সেলফ কনফিডেন্ট, সেলফ রেসপেক্ট, সেলফ কনসিয়াসনেস। এই এই বিষয়গুলো কিন্তু পরিবার থেকেই গড়ে ওঠে। এখন আপনি আপনার সন্তানকে যদি তার সাধ্যের বাইরে প্রত্যাশা চাপিয়ে দেন, প্রেশার দিয়ে দেন, তার এই যে সেলফ রেসপেক্ট, সেলফ কনফিডেন্টই গড়ে উঠবে না, তার সেলফ এস্টিমটাই গড়ে উঠবে না। এবং সে প্রতিনিয়ত যদি তাকে কম্পেয়ার করা হয়, কম্পারিজন, এটা মনোবিজ্ঞানের সবসময় বলেন যে কম্পারিজনটা খুবই খারাপ। আমরা সচেতন ভাবে হোক আর অবচেতন ভাবে হোক আমাদের সন্তানদের, শিশু বিশেষ করে স্কুলগামী সন্তানদের আমরা কম্পারিজনে ফেলে দেই যে ও পেয়েছে তুমি কেন পাও না। একজন মায়ের গল্প আমি জানি যে তিনি কি করেছেন, তার সন্তান যখন শুনেছে সেকেন্ড আর পাশের বাসার ছেলেটি ফার্স্ট হয়েছে, মা বলেছে তুই ওর পা ধোয়া পানি খেতে পারিস না। এটা ওই বাচ্চাটা সারা জীবন, সে তার পরবর্তী জীবনে আলোচনা করতে বলেছিল আমার মায়ের এই কথাটা আমি কখনো ভুলিনি, সারা জীবন আমাকে ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কাজেই আমার মনে হয় যে আমাদের প্যারেন্টস লেভেলের সচেতনতা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং আমাদের যে ক্লাসে যে মাসিক সভাগুলো হয় স্কুলগুলোতে বা যে টিচার্স প্যারেন্টস মিটিং গুলো হয় সেগুলোতে আসলে স্কুল চাপটা কিন্তু স্কুল থেকেও হচ্ছে, পরিবার থেকে হচ্ছে। আমরা নিজেরাও দেখছি যে আমাদের মতো দেশগুলোতে, বিদেশে কি হয়, বাচ্চারা খুব আনন্দ নিয়ে পড়াশোনা করে, সেখানে অনেক বেশি যত্ন, অনেক কেয়ারিং থাকে তাদের জন্য, অনেক পার্ট অনেক অনেক ধরনের নার্সারির ব্যবস্থা থাকে, যেটা আমাদের দেশের প্রেক্ষিতে সেটা আমরা চিন্তা করতে পারি না বা আশাও করতে পারি না। একটা ক্লাসে আমি যেমন ইউনিভার্সিটিতে পড়াই ৬০ থেকে ৭০ জন স্টুডেন্ট, আমার আলাদা করে প্রতিটা স্টুডেন্ট দিকে নজর দেওয়ার সুযোগ থাকে না। কিন্তু আমার মনে হয় যে তারপরও এই মানসিক চাপ বা এটা থেকে যেটা উত্তরণের ক্ষেত্রে আমরা যেমন এটা আসলে যেমন আমাদের ইউনিভার্সিটিতে কাউন্সিলর আছেন, আমাদের প্রতিটা টিচার, আমরা যখন ওরিয়েন্টেশন হয় নতুন ছেলে মেয়ে ভর্তি, আমরা প্রচুর কেয়ারিং বাড়িয়ে দিই, আমরা প্রোগ্রামস করি, আমরা ছেলে মেয়েকে এনকারেজ করি আমাদের কাছে আসার জন্য, যাতে ফার্স্ট ইয়ারে বিপর্যয়গুলো বেশি হয়। তো আসলে স্কুল পর্যায়ে অনেক বেশি মানসিক স্বাস্থ্যের প্রতি জোর দেওয়া দরকার। স্কুল কর্তৃপক্ষ নিয়মিত এই ধরনের প্রোগ্রাম আয়োজন করা উচিত এবং তারা স্কুল কাউন্সিলর, সোশ্যাল ওয়ার্কার আমার মনে হয় অনেক বেশি করা এবং ছেলেমেয়েকে এনকারেজ করা। অনেক ক্ষেত্রে ছেলেমেয়েরা আসে না আমাদের কাছে, অনেকে এসে বলে ম্যাডাম দরজাটা লাগাই দিই, আপনার কাছে আসলে শুনলে বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। কাজে মেন্টাল ট্যাবুটা আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি আছে। কাজে মানসিক স্বাস্থ্য থেকে সহজলভ্য করা এক নাম্বার, আমি এটাকে ইজি করা, ইজিলি কেউ অ্যাক্সেস করতে পারে। আমাদের দেশে এখন নব্য এই প্রেশারটা তো প্রসারিত হচ্ছে, এখানে সাইকোলজিস্টরা অনেক বেশি এটা নিজের মনে করে এবং এটাকে অনেক এক্সপেন্সিভ, যেটা আমরা এফোর্ড করতে পারবো না। কাজে স্কুল কর্তৃপক্ষ বা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা এটাকে আরো ইজি করবেন, যাতে যে কোনো একটা বাচ্চা বা যে কোনো একটা স্টুডেন্ট যখনই সে মেন্টাল কোনো ধরনের প্রেশার ফিল করবে সে ওখানে যাবে, সে শেয়ার করবে। এখানে প্যারেন্টসকে আমি ইনভলভ করবো। আমরা স্কুল সোশ্যাল ওয়ার্ক বলে আমাদের একটা সাবজেক্ট আছে যেখানে আমরা এই ধরনের ইস্যুস গুলো নিয়ে কাজ করি। কাজে আমাদের কিন্তু একটা সময় আমাদের সরকারিভাবে বলা হয়েছে যে স্কুল সোশ্যাল ওয়ার্ক নিয়ে কথা। রিসেন্টলি আমাদের ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কটা অ্যাপ্রুভ পেয়েছে। তো আসলে সোশ্যাল ওয়ার্কের এই প্রফেশন গুলো যত বেশি সোশ্যাল অ্যাপ্রুভমেন্ট পাবে, আমাদের গভর্নমেন্ট রিকগনিশন পাবে, সেটা আমরা শুধুমাত্র সাইকোলজি শিক্ষকদের পক্ষে প্রচুর চাপটা গ্রহণ করা সম্ভব না। আমরা যখন এই প্রফেশনগুলোর একটু প্রেশার ঘটাতে পারবো, দেখা যাবে যে তারা কন্ট্রিবিউট করতে পেরেছেন। আরেকটা রোমান আপার প্রশ্ন ছিল যে উনি খুব সুন্দরভাবে লোকেট করেছেন যে আমাদের যে প্রবলেমগুলো বাড়ছে, আমাদের বর্তমান সমাজে আমরা যেটা দেখি যে আমাদের নৈতিক শিক্ষা বা নৈতিক স্বাস্থ্যের দারুণভাবে অবনতি করছে। আমি আসলে আমার বাচ্চাটা কোন দিকে যাচ্ছে, কার সাথে মিশছে, আমি নিজে ব্যস্ত, আমি কর্মব্যস্ত, আমি কিন্তু খেয়াল রাখতে পারছি না। কিন্তু মনোবিজ্ঞানীর একটা কথা বলেন যে কোয়ালিটি টাইম দেয়া, যেটা সেটা কি আমরা দিতে পারছি? ওয়েল, আমি সারাদিন আমার বাচ্চার খোঁজ নিতে পাইনি, আমি সন্ধ্যার পরে কি আমার ছেলে বা আমার মেয়ে কার সাথে কি করলো না করলো ওই খবরটা আমি তো নিতে পারি। অর্থাৎ কোয়ালিটি টাইম স্পেন্ড করার মাধ্যমে কিন্তু ছেলে মেয়ে সন্তানের সাথে আমার একটা সুসম্পর্ক বন্ডিং করতে পারি, তার মনের খোঁজ খবর আমি নিতে পারি, আমার ছেলে মেয়ে কি অসৎ সংস্পর্শে চলে যাচ্ছে, সে কি কোনো খারাপ এতে পড়ছে কিনা। কাজেই আমার একটা কথা যে আমার নৈতিক শিক্ষাটা শুধু সন্তান না, আমি এজ এ প্যারেন্টস আমার নৈতিক দিক, আমি আমার ছেলেকে বলছি তুমি মোবাইল ধরবা না, কিন্তু সে দেখছে নিয়ত আমি মোবাইল টিপছি, আমি আমার বাচ্চাকে মানা করছি আর আমি কন্টিনিউ মোবাইল নিয়ে পড়ে আছি, আমার সন্তান আমাকে দেখছে, তাহলে তো আমার এই কথাটা তাকে প্রভাবিত করতে পারবে না। আমার নিজেকে
নিজেকে প্রথমে আমাকে সংশোধন করতে হবে, দেন আমি আমার বাচ্চাকে কিন্তু আমি শাসন করতে পারবো যে বাবা দেখো এই সময়টা তুমি বন্ধ রাখো। আর ওই যে সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শাসনের ক্ষেত্রে শাসন করা, এগুলো প্রয়োজন, এগুলো ব্যালেন্স। আমরা আমাদের বাবা মারা কিন্তু শাসন করেছেন, কিন্তু এখনকার অনেক ক্ষেত্রে বাবা মাদের ওই যে আপা শুরুতে বলেছিলেন প্যারেন্টিং, মানে গুড প্যারেন্টিং আসলে গুড জব। আমরা আসলে এখন অনেক ক্ষেত্রে এখনকার জেনারেশনকে হ্যান্ডেল করার মতো প্যারেন্টিং স্কিল আমাদের অনেকের মধ্যে নেই। আমরা হয়তো হাইলি এডুকেটেড প্যারেন্টস হচ্ছি, কিন্তু আমরা ভালো প্যারেন্টস হচ্ছি কিনা এটা, এই বিষয়টা দরকার। এবং আমার নিজেকে তৈরি করা, আমার নেক্সট যে জেনজি জেনারেশন বলেন, এই আলফা জেনারেশন বলেন, এই বাচ্চাগুলোকে হ্যান্ডেল করার মতো আমার মন মানসিকতা পরিবর্তন করা, আমার সনাতন মানে চিন্তা ভাবনার সাথে আমার লেটেস্ট জেনারেশনকে ডিল করার, এটাকে ব্ল্যান্ড করে একটা সুসম্মনিত বা ব্যালেন্স পেতে আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের উপর আমার অ্যাপ্লাই করা, দেন হয়তো বা সেক্ষেত্রে এই সমস্যাগুলো কিছুটা হয়তো সমাধান হবে। এটাই হচ্ছে সংক্ষেপে এই মুহূর্তে আমার বক্তব্য। ধন্যবাদ আপা। আমরা অনেক অনেক সুন্দর আলোচনা শুনলাম। আমি আসলে পরবর্তী সময়ে যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে আমাদের পরিবার বা সমাজের ভূমিকা কি, সচেতন নাগরিক হিসেবে মানে মানসিকভাবে সুস্থ থাকার জন্য পরিবার বা সমাজের কি ভূমিকা হতে পারে, তা আপা কিন্তু প্রথমেই সেই মানে আগেই সেই আলোচনাটা অনেকটাই করে ফেলেছেন, যে পরিবারের ভূমিকাটা নিয়েই আসলে মূলত কথা বলেছেন। আহ সেক্ষেত্রে সমাজের ভূমিকা, আসলে সমাজের ভূমিকাটা কি হতে পারে সেটাও আপনার কাছ থেকে একটু জানতে চাই। আর সেটা ছাড়া আরেকটা প্রশ্ন বা আরেকটু যেটা জানতে চাই সেটা হচ্ছে যে মানসিক সেবার ক্ষেত্রে ঢাকা বা বড় বড় শহর কেন্দ্রিক যতটুকুই বা মানে সুযোগ আছে, সুযোগের পরিমাণটা খুব কম, কিন্তু যেটুকু আছে সেটা কিন্তু শহর কেন্দ্রিক, একদম বড় শহরগুলোতে। প্রান্তিক জনগোষ্ঠী যেটা বা গ্রাম পর্যায়ে বসবাসরত যে মানুষগুলো, তাদের মানসিক সেবাকে সহজলভ্য করার জন্য আসলে সমাজকর্মের দৃষ্টিভঙ্গিতে আপনি কি পরামর্শ দিবেন, কি করা যেতে পারে? আমি সেকেন্ড প্রশ্নটার উত্তরটাই আগে দিচ্ছি যে আমাদের, আপনি ঠিকই বলেছেন যে আমাদের কাউন্সেলিং সার্ভিস বলি বা মেন্টাল হেলথের যে সার্ভিসগুলো ঢাকা বেসড এখনো, এবং ঢাকাতে যেহেতু মানে সাইকোলজি বা এই প্রতিষ্ঠান বা এই সাবজেক্টগুলো অনেক বেশি, এবং তারা এটাকে সুন্দর একটা পর্যায়ে উত্তরণ করছেন, তারা নিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমি শুরু থেকে যেটা বলছি, আমাদের বিভাগীয় অন্য শহরগুলোতে, যেমন আমি সিলেটের কথাই বলি, আমার কাছে অনেকেই যেহেতু কাউন্সিলিং সেবার জন্য আসেন, যখন আমি রেফার করতে যাই, আমি সিলেট বেসড কাউকে পাই না। সিলেটে সেই অর্থে নাই বললেই হয় যে মানে কাউন্সিলর বা সাইকোলজিস্ট কেউ আছেন, আসলে নাই। তখন তাকে ঢাকায় সবার পক্ষে আসলে ঢাকায় যে সম্ভব না। সেকেন্ড যে ইস্যুটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে মানসিক স্বাস্থ্যটা প্রয়োজন এবং এটা ঘরে ঘরে পৌঁছানো প্রয়োজন। সেক্ষেত্রে যারা এটা নিয়ে কাজ করছেন, এই সেবাটা অনেক বেশি এক্সপেন্সিভ। এটা শুধুমাত্র মানে উচ্চবিত্তের পক্ষে আসলে এই সেবাটা অ্যাফোর্ড করা সম্ভব, কারণ এক একটা সেশনে অনেক বেশি চার্জ করা হয়, হয়তো বা যৌক্তিকতা আছে, কিন্তু আমার মনে হয় যে যেহেতু আমাদের একটা রাইজিং প্রফেশন, এই সময়ে এই সেবাটাকে আমার পরিশীলিত মূল্যে নিয়ে আসা, যাতে যে কোনো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে কোনো কেউ যেন সহজে এই সেবাটা পেতে পারে। এবং ঢাকা কেন্দ্রিক না, আসলে নীতিগতভাবে গভর্নমেন্ট সেন্ট্রালি এটা এই সেবাটা ছড়িয়ে দেয়া, আরো বেশি সাইকোলজি, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে সাইকোলজি সাবজেক্ট, সোশ্যাল ওয়ার্ক, এই স্কোপটা বাড়ানো, এবং শুধু যে সাইকোলজিস্টরাই এই সেবা দিতে পারবেন, আমরা পাশাপাশি আপনার উন্নত বিশ্বের সোশ্যাল ওয়ার্কাররা, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা এই ধরনের সেবাতে জড়িত আছে। কিন্তু আমাদের দেশে আমরা আবারও বলছি যে সোশ্যাল রিকগনিশন বা গভর্নমেন্ট রিকগনিশন না থাকাতে আমরা এই সেবা দেওয়ার থেকে বঞ্চিত হচ্ছি। কাজেই এই স্কোপটা আরেকটু বড় করা, এই শিক্ষার প্রসার ঘটানো, আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করা, যেটা সমাজের কথা আপনি বলেছেন। আমরা একটা মানসিক সুস্বাস্থ্যময় সমাজ করতে হলে এই সমাজ তো আপনার আমাকে নিয়ে, আমি আপনি নিয়ে এই সমাজ। আমি যদি সেই ধ্যান ধারণায় বিশ্বাসী হই যে আমি একটা সুন্দর সমাজ চাই, আমার চারপাশে আমার চারপাশের বাচ্চারা একটা সুন্দর মানসিক মোরাল হেলথ নিয়ে বেড়ে উঠুক, কাজে আমাদের ওভারঅল দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে। উই হ্যাভ টু বি পজিটিভ। আমি যত ইতিবাচক হব, আমার দৃষ্টিভঙ্গি যত সুন্দর হবে, ততই কিন্তু এই সেবাটা আমি সবার মানে ততই আমার সোসাইটিটা সুন্দর হবে, তাই না? আমরা উন্নত বিশ্বে যেটা দেখছি, নেইবারহুড বা যেগুলো, আমাদের দেশে কিন্তু
আমরা দিনে দিনে যেমন কেমন যেন একটু সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছে। আমার বাচ্চাকে আমি পাশের জনের সাথে মিশতে দিচ্ছি না, একই বিল্ডিং এ থাকে, দুই বন্ধু কেউ কাউকে চিনছে না। এই যে সোসাইটাল চেঞ্জের সাথে মানে এই পরিবর্তনগুলো হয়তো স্বাভাবিক, পরিবর্তনগুলো আসবে, কিন্তু এই পরিবর্তনের সাথে আমার বাচ্চা, আমার সন্তানকে আমি কিভাবে সুন্দরভাবে ব্যালেন্স ভাবে বেড়ে তুলবো, যাতে সে একজন ফুললি ফাংশনিং পার্সন হিসেবে বেড়ে উঠতে পারে, কাজ করতে পারে, কন্ট্রিবিউট করতে পারে, প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারে, সেই চিন্তাটা আমাকে করতে হবে অ্যাজ এ প্যারেন্টস, এজ এ সোসাইটি পার্সন, এজ এ কমিউনিটি পার্সন, এবং এজ এ শিক্ষক। বা আমি আমার প্রত্যেক জায়গা থেকে, আমরা প্রত্যেকে যে জায়গায় কাজ করছি, আপনারা হোস্টিং করছেন, আপনারা একটা মিডিয়াতে কাজ করছেন, আপনারা প্রতিনিয়ত এই যে প্রোগ্রামগুলো আয়োজন করছেন, এটাও কিন্তু এক ধরনের কন্ট্রিবিউশন করছেন। ঠিক তেমনি আমাদের যে অর্গানাইজেশনগুলো আছে, ক্লাবগুলো আছে, লোকাল এনজিওস গুলো আছে, লোকাল সংগঠনগুলো আছে, তারা কিন্তু যত বেশি মানে পজিটিভ সোসাইটি করার কথা ভাববে, তাদের চিন্তা ভাবনা পরিবর্তন আসবে, এটা কিন্তু আমার সোসাইটিতে প্রভাবিত করবেই। আপনার কথা থেকে যেটা বুঝলাম যে আমাদের আসলে প্রত্যেককে যার যার জায়গায় থেকে এটার ব্যাপারে আওয়াজ তুলতে হবে, যে মানসিক স্বাস্থ্য বিষয়টা নিয়ে কথা বলতে হবে সবাইকে। ধন্যবাদ আপা, অসংখ্য ধন্যবাদ। পিতাপা কিছু বলবেন? রিতাপা আপা, মিউট আমি হয়ে একটু গিয়েছে। আরেকটু যোগ করতে চাই। আমি একটু ও, তাহমিনা ইসলামের সাথে হ্যাঁ, আরেকটু যোগ করতে এবং একটু কিছু জানার জি, কিছু জায়গা আছে। যে আমরা যেটা এখন যেটা দেখছি, পরিবারগুলো ভেঙে যাবে, আপনি যেটা বলেছেন ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে, এই জায়গাটায় দেখা যায় যে বাচ্চাদের মানসিক ইয়েতে কিন্তু খুব বেশি এক ধরনের প্রভাব পড়ে। আর বাবা মা যখন আলাদা হয়ে যায় তখন তাদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা, সবকিছু মিলে এক ধরনের অন্য ধরনের বাচ্চাদের মধ্যে একটা প্রভাব পড়ে। এই জায়গা থেকে আমরা যেটা আগে যেটা আমাদের যেটা ছিল যে পারিবারিক বন্ধন যেটা এবং সামাজিক বন্ধন গুলা, তো এগুলো তো ভেঙে যাচ্ছে। আরেকটা যেটা হয়, এখনকার যে স্কুলগুলো, সরকারি স্কুলগুলো পড়ে, বাকি যে স্কুলগুলো আছে আমাদের বাংলাদেশে বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুল বলি বা আমরা প্রাইভেট স্কুলগুলো বলি, এই স্কুলগুলোতে দেখা যায় যে খেলাধুলার কোনো জায়গা থাকে না। একটা বিল্ডিং এর মধ্যে স্কুলগুলা গড়ে ওঠে, যার কারণে দেখা যায়, আমার কাছে মনে হয় যে বাচ্চাদের যে আহ, সঠিকভাবে বেড়ে ওঠার যে তার যে এটা ওটা হচ্ছে না। বা মা বাবাও আমরা যেটা দেখি যে তাদের এক ধরনের প্রবণতা থাকে যে এইসব স্কুলগুলোতে পড়ানো, ইংলিশ মিডিয়াম স্কুল বলেন বা প্রাইভেট স্কুলে, যেটা মানে চাকচিক্যময় থাকে এবং বাইরে থেকে দেখা যায় যে খুব সুন্দর, সেই স্কুলগুলোতে পড়াতে ওনারা খুব বেশি আগ্রহী থাকেন। তো সেই জায়গা থেকে কি আমাদের বাচ্চাগুলা অনেক বেশি পিছিয়ে পড়তেছে না? যারা আমরা যেটা দেখেছি যে সরকারি স্কুলগুলোতে এখনো যেটা আছে বাধ্যবাধকতা যে খেলাধুলার মাঠ থাকতে হবে, খেলাধুলা করতে হবে, এবং এক ধরনের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা থাকে। কিন্তু প্রাইভেট স্কুলগুলোতে এত বেশি পড়াশোনার চাপ থাকে যে তারা তো এগুলো থেকে বের হয়ে আসতে পারে না। এবং খেলাধুলা দেখা যায় যে একটা নিয়ম মাফিক হয়তো খেলাধুলা করে, কিন্তু আসলে মানে এক ধরনের যে নিজেদের সৃজনশীলতা যে বের করে নিয়ে আসা, ওই সময়টা কিন্তু তারা তো ওইভাবে পায় না। এবং দেখা যায় যে পরে দেখা যায় বাচ্চারা চলে যায় বিভিন্ন ধরনের কোচিং এ, যার কারণে তাদের সময় হয় না যে এগুলা করার। এই জায়গা থেকে কি আমরা মানে এই জায়গা থেকে কি মনে হয় আপা, আমি একটু জানতে চাচ্ছি যে আসলে এটা সুমি আপা যেটা বলেছেন, নিজেদের জায়গা থেকে আওয়াজ তুলতে হবে, প্রতিটা ঘর থেকে এটা এটা কি করতে হবে। আমাদের আমাদের এই প্যারেন্টিং বিষয়টা নিয়ে কি আমরা রোজি আপু, রুমানা আপু, আমরা কি নেক্সট মান্থ আরেকটা পর্ব করতে পারি শুধু প্যারেন্টিং এর উপর, অভিভাবক এবং হ্যাঁ, এটা করা, এই যে বাচ্চাদের, এটা নিয়ে একটা দীর্ঘ একটা পর্ব করলে কেমন হয়? হ্যাঁ এটা করা, এটা তো এটা অবশ্যই দরকার আসলে। ওই তাহমিনা যে আপু শুনতে তাহমিনা পাচ্ছেন? ইসলাম আপা হ্যাঁ, যেটা বলেছেন যে হ্যাঁ, আমরা উচ্চশিক্ষিত হয়েছি কিন্তু প্যারেন্টস হিসেবে কিন্তু আমরা উচ্চশিক্ষিত হচ্ছি রাইট, আমরা না। মানুষ প্যারেন্টিং হিসেবে নিয়ে আমাদের মানে ক্যারিয়ারটা, আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বাড়ছে, কিন্তু আমাদের যে প্যারেন্টিং এর যে ইয়েটা, শিক্ষাটা কিন্তু আমাদের কাছে বাজে ডেফিনেটলি বেড়ে উঠতেছে। আমাদের আমাদের এই প্যারেন্টিংটা নিয়ে আমাদের আরেকটা পর্ব করতে হবে। আমাকে জানাবেন যে নেক্সট মান্থ কখন আমরা ফ্রি থাকবো। আসলে হচ্ছে কি, ডিভোর্সের ব্যাপারটা সময়ের সাথে আমাদের আসলে যুগ বদলেছে, এবং একপাক্ষিক ভাবেও বললে হয় না। মানে একটা ডিভোর্সের পর একটা বাচ্চার উপর যেমন মেন্টালি খুব একটা প্রেশার আসে, একটা সবার আগে যে জিনিসটা রোমান আপু বলে যে একটা ইনসিকিউরিটি তার যে তৈরি হয়। আবার দেখা যায় যখন একটা বাবা মা খুব একটা বাজে রিলেশনশিপে আছেন, প্রতিদিন তারা ঝগড়া করছেন, ঝামেলা করছেন পরিবারে, এবং এই ঝগড়ার কারণে বাচ্চার প্রতি মনোযোগ হারাচ্ছেন, বাচ্চা স্কুলে কি করছে সেদিকে ফোকাস করছেন না, কারণ মা নিজেই ডিপ্রেশনে আছে।
বা স্বামীর সাথে ঝগড়া করে স্বামী নিজেই মেজাজ খারাপ আছে, তো ওই মুহূর্তেও কিন্তু সন্তানের মানসিক জ্ঞানী ও বিকাশে বাধাগ্রস্ত হয়। কারণ বাচ্চাটা কিন্তু কোনো মনোযোগ পরিবারে পায় না, এবং বাচ্চাটা অনবরত শুনছে, কখনো গায়ে হাত তোলা হয়, বাচ্চাটা অনবরত শুনছে তাদের মধ্যে বাজে কথা, বাজে সম্পর্ক, মারামারি। ওই বাচ্চাটাও কিন্তু মানসিকভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারে না। তো আসলে আমাদের ওই বিষয়গুলা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিভাবে আম, কিছু ছাড় দিয়ে, কিছু ত্যাগ করে একটা সম্পর্ক ধরে রাখতে পারি, কিংবা যদি খুব তিক্ততায় চলেও যায়, ডিভোর্স হতে হয়, সেই ক্ষেত্রে একটা বাচ্চাকে কিভাবে বাবা মা দুই পক্ষ থেকে ব্যালেন্স করে সেই যাত্রাটার মাঝখানে আহ রেখে বলা যায় যে ইটস ওকে, আমরা আলাদা হয়ে যাচ্ছি কিন্তু আমরা একজন আর একজনকে ভালোবাসি, এবং তোমার জন্য আমরা সবসময় এখানে আছি। তো ওইটা নিয়ে আমরা আপনারা দুইজনকে আমি অনুরোধ করবো, নেক্সট মান্থে আমরা এটার উপর একটু ফোকাস করব, কথা বলবো। আমি এখন একটু আমি তাহমিনা আপুর কাছে আমি একটু জানতে চাইবো যে আমাদের সুমির আরো প্রশ্ন আছে। সুমির সময় আমি কেড়ে নিচ্ছি, আমি জানি এই, তারপর বেচারা কিছু বলবেন আমাকে। আচ্ছা, এটাই সুমি আমার শেষ প্রশ্ন, হ্যাঁ আমি আর বিরক্ত করছি না। তো সেটা হচ্ছে যে আমাদের যে তাহমিনা উম, ইসলাম, আমি আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের কিন্তু অনেক সময় হতাশা বা মানসিক অশান্তি থেকে মাদকের প্রবণতাটা খুব ভয়ানক বাংলাদেশে। আমরা দেখা যায় আমাদের ডিপ্রেশন থেকে, বেকারত্ব থেকে, আমাদের মানসিক চাপ থেকে মুক্তি পেতে কিন্তু অনেক সময় আমাদের তরুণ প্রজন্ম, তার আগের বয়সের প্রজন্মরা, কিশোররা এখন কিন্তু মাদকের দিকে ঝুঁকছে। আবার মাদকাসক্ত হওয়ার পরবর্তী পর্যায়ে কিন্তু একটা মানুষের মধ্যে নানান ধরনের মানসিক সমস্যা তৈরি হয়। অতিরিক্ত ড্রাগস এর কারণে ডিফারেন্ট ডিফারেন্ট ভেরি ক্রিটিক্যাল কিছু মেন্টাল হেলথ ক্রাইসিস তৈরি হয়। তো এই যে একটা জটিল সংকট আমাদের বর্তমান সমাজে, আমাদের যেটা আমাদের তরুণ প্রজন্মকে একেবারেই ধ্বংস করে দিচ্ছে। তো আপনার কাছে আমি জানতে চাইবো যে একজন সমাজকর্মী হিসেবে, হ্যাঁ, এই ব্যাপারে একটু পরিবার এবং রাষ্ট্রের যে ভূমিকা থাকা উচিত, যেটা এখন নাই, পরিবার এবং সমাজের যেই ভূমিকাটা আসলে আমাদের আগামীতে খুব দরকার আমাদের তরুণ প্রজন্মকে রক্ষার জন্য, সেই সেই ভূমিকাটা আসলে কি হতে পারে আপনার কাছে আমি একটু সংক্ষেপে জানতে চাই, জি, মানে একজন ধন্যবাদ। সমাজকর্মী হিসেবে আপনার আপনার পার্সপেক্টিভ থেকে। জি, জি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে ড্রাগ এডিকশন যেটা, মানে আপনি বলেছেন যে হওয়ার পরে বা পরিবার, আমি বলবো যে ড্রাগ এডিকশনের অন্যতম একটা কারণের মধ্যে, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে পারিবারিক অস্থিরতা, ফ্যামিলি ডিসঅর্গানাইজেশন। কাজে পারিবারিক কারণেও কিন্তু আমাদের ইয়াং জেনারেশন বা অ্যাডাল্ট জেনারেশন অনেকে কিন্তু ড্রাগ অ্যাডিক্ট হচ্ছেন। কাজে অ্যাজ এ মানে ফ্যামিলি, যে পরিবারে এই ধরনের, আসলে একটা পরিবারকে নরকে যাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, তার পরিবারে একজন অ্যাডিক্টেড কোনো পার্সন আছে, এটাই যথেষ্ট। হ্যাঁ, এবং এক্স্যাক্টলি। এটার জন্য ভুক্তভোগী যে তার পরিবার, এমন কেউ না, মানে তার নেইবারহুড এন্ড দেন তার রিলেটিভস, মানে পুরো পরিবারটাকে আসলে ফেলে দেয়। কাজেই এক্ষেত্রে পরিবার যখন হয়ে যাওয়ার পর পরিবারের ভূমিকা যেটা, আমি মনে করি যে প্রিভেন্টিভ মেজার মোর ইম্পর্টেন্ট। আমাদের এমন কোনো কিছু করা উচিত না, বা এমন কোনো স্টেপ যেটা আমার বাচ্চাকে ডিপ্রেশনে নিয়ে যাবে, মানে সে আজে বাজে সংস্পর্শে চলে আসবে, সে মাদকে আসক্ত হয়ে পড়বে। সেই বিষয়গুলো থেকে অনেক বেশি কেয়ারিং প্যারেন্ট হতে হবে, অনেক বেশি সচেতন আমাকে হতে হবে। আর যেটা হচ্ছে যে আমাদের দেশে রিহেবিলিটেশন, অ্যাডিকশন রিহেবিলিটেশনের যেটা দেখি আমরা, আমাদের বিভাগীয় শহরগুলোতে মূলত আসলে মানে প্রাইভেট ইনিশিয়েটিভ নিয়ে হচ্ছে। গভর্নমেন্ট ইনিশিয়েটিভে মাদকাসক্ত নিরাময় সেরকম সুযোগ সুবিধা আমার এবং চোখে পড়েনি। ব্যয়বহুল, সবাই সে তো যেতে ধরনের পারে না। নাই বললে চলে না। এবং যেগুলো প্রাইভেটলি রান করছে সবগুলো যে প্রপার ওয়েতে ট্রিটমেন্ট দিচ্ছে, প্রচুর টাকা, আপনাকে কিন্তু রিহেবিলিটেশনের জন্য প্রচুর টাকা দিতে হচ্ছে। এবং আমি জানি যে সিলেটে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, এবং ইংল্যান্ড থেকে এনেও অনেকে ওই রিহেবিলিটেশন সেন্টারে ভর্তি করছেন, তার অনেক একটা ভালো অঙ্কের টাকা দিচ্ছেন, কিন্তু ওখান থেকে আসলে ওরকম কোনো রিসার্চ নাই যে আসলে সুস্থ হয়ে ফেরার পরিমাণটা কি। কারণ ওখানে ট্রেন পার্সোনালরা কিন্তু ট্রেনিং দিচ্ছেন না। হ্যাঁ, আমি দেখেছি, আমাদের যেহেতু ইন্টার্নি করতে হয়, আমাদের ছেলেমেয়েরা মানসিক স্বাস্থ্য হসপিটালগুলোতে ইন্টার্নি করে, এবং তারা বলে যে ম্যাডাম কি কাউন্সিলিং করে তাদেরকে, এটা কিভাবে সুস্থ হবে, কারণ শুধু রেখে রেখে টাকা গুনার একটা ব্যাপার থাকে। কাজে এই জায়গাটাতে অফকোর্স আমাদের এই গভর্নমেন্টের জিনিসটা আমি একটু ইন্টারভেনশন দরকার। ইন্টারাপ্ট করি তাহমিনা ইসলাম, এই জি, জিনিসটা জি, আমিও শুনেছি যে
যেহেতু আমার রিলেটিভ দের কাছ থেকে শুনেছি, যারা আমার জানা মতে যারা রিহ্যাবিলিটেশনে ছিলেন, তাদেরও সেই একটাই কথা যে এই যে সরকারি ভাবে আহ অল্প খরচে কিংবা বিনা পয়সায় এই ধরনের কোনো রিহ্যাবিলিটেশন নাই, এবং যেগুলাই আছে প্রচুর পরিমাণে এখানে খরচ। এবং এমনও পরিবার আমার সাথে অভিজ্ঞতা শেয়ার করেছেন যে তাদের স্বামীকে সুস্থভাবে ফিরিয়ে আনতে তাদের যতটুকু সম্পদ ছিল, মানে বিয়ের গহনাটা সেটা পর্যন্ত বিক্রি করে, হাতের চুড়িটা বিক্রি করে সেখানে পাঠিয়েছেন। কিন্তু সেই স্বামী ফিরে আসা 2 মাস পর আবার যেই লাভ সেই কদু। তো রিকভারি এখন রেটটা আসলে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ওখানে আসলে আপনাদেরকে কি করা হয়, তাদের সেই একটাই কথা যে টাইম টু টাইম তাদের মানি দেওয়াটা এবং কিছু মেডিসিন দেয়, কিন্তু এর বাহিরে ওইখানে যে একটা কাউন্সেলিং, একটা পরিবেশ, একটা পরিবেশ বান্ধব একসাথে মিলে গল্প করা, একসাথে মিলে পজিটিভলি কিছু অ্যাক্টিভিটিস, ওইরকম কিছুই নাই। এক্স্যাক্টলি। কারণ ওই প্রতিষ্ঠানগুলোতে দেখা গিয়েছে যারা ট্রেন করবে বা যারা আপনার ট্রিটমেন্ট দিবে, শুধুমাত্র সাইকিয়াট্রিস্ট, হয়তো একজন রেজিস্টার্ড সাইকিয়াট্রিস্টকে সে সেখানে নিয়োগ দিচ্ছে, পাশাপাশি যে কাউন্সিলর দরকার, সাইকোলজিস্ট দরকার, থেরাপিস্ট। সোশ্যাল ওয়ার্কার দরকার, এবং সে স্পেশালাইজ ট্রেন্ড হবে, ওই ড্রাগ এডিকশনের বিষয় ট্রেন্ড হবে। আমার ধারণা আপনি খুঁজলে ওরকম প্রতিষ্ঠান পাবে না যেখানে ট্রেন আপ কোনো পার্সন আছে তাদেরকে ডিল করার জন্য, তাদের গ্রুপ কাউন্সেলিং করার জন্য, সাবস্টেন্স হ্যাঁ, অ্যাবিউজ তাদের নিয়ে কোনো ধরনের সাইকোথেরাপি দেওয়ার জন্য। প্রশিক্ষিত কিছু নাই, রাইট? জি। তো এটা একটা বড় গ্যাপ আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে। আমাদের মাদকাসক্ত এই সেক্টরটা কোনো কারণে আমার মনে হয় যে অবহেলিত আছে। আমরা যখন কোনো কারণে বেড়ে যায়, আমরা একটু সচেতন হই, আবার যখন পত্র-পত্রিকায় লেখালেখি কম হচ্ছে, তখন আমরা ধরে নিচ্ছি যে এই সমস্যাটা আমাদের থেমে গিয়েছে। আমরা আবার চুপ হয়ে যাই। সব সমস্যার ক্ষেত্রে এটা হয়। হ্যাঁ, এটা যে শুধু মাদকাসক্ত না, সব সমস্যার ক্ষেত্রে যেটা হাইলাইটেড হবে, ওটা নিয়ে আমরা ভাবছি। ওটা নিয়ে গভর্নমেন্ট নড়েচড়ে বসছেন। যেমন আপনারা দেখেছেন এখন চাইল্ড অ্যাবিউজ অনেক বেশি বেড়ে গিয়েছে আমাদের দেশের প্রেক্ষিতে, চাইল্ড রেপ বেড়ে গিয়েছে। তো এখন আবার আমরা দেখেছি রিসেন্টলি একটা বিচারও হয়েছে খুব অল্প দিনের মধ্যে। কারণ এটা খুব আলোচিত বিষয়, এটা নিয়ে আমরা কাজ করছি। আবার কয়েকদিন পর আমরা থেমে যাব। আমরা এটা নিয়ে আবার আমাদের এটা হারিয়ে যাবে এই ইস্যুটা। আসলে এটাই আসলে দুঃখজনক। দুঃখজনক যে আমাদের যে কোনো কাজের মধ্যে কন্টিনিউটিটা খুব প্রয়োজন। কারণ হচ্ছে যে যে সমস্যাটার কথা আমরা বলছি, সেটা ড্রাগ এডিকশন হোক কিংবা সেটা চাইল্ড অ্যাবিউজের কথাই হোক, সেটা কিন্তু আসলে থেমে যাচ্ছে না। হয়তো কিছু সময়ের জন্য গণমাধ্যম এদিক থেকে একটু ফোকাসটা কম করছে, সে কারণে কম জানতে পারছি আমরা ব্যাপারটা, এরকমই আসলে থেমে যাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ তাহমিনা আপু। আমরা অনেক সময় পার করলাম এবং অনেক মূল্যবান আলোচনা হলো, আমরা শুনলাম। আমরা অনেকটাই শেষের দিকে চলে এসেছি। আমি এবার আপনার কাছে, আমরা তো অনেকক্ষণ খুব গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করলাম, এবার আমরা একটা ছোট্ট অন্য বিষয় নিয়ে আলোচনা করে শেষ করব। আপনার ব্যক্তিগত যাত্রা নিয়ে কথা বলবো। প্রথমত একদম, আপনি বলছিলেন যে আপনি একদম গ্রাম থেকে উঠে আসা, তা একজন গ্রাম থেকে উঠে আসা নারী, শিক্ষক, গবেষক, সমাজকর্মী, আপনার যে দীর্ঘ পথ চলা, এই পথ চলায় আপনি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন বা আপনার প্রাপ্তি কি? আপনার ব্যক্তিগত কথাটাই শুনি আমরা শেষ দিকে এসে। ধন্যবাদ আপা। একটা কারেকশন আছে, আমি আসলে গ্রাম থেকে উঠে আসিনি। আমার বেড়ে ওঠা বাংলাদেশের বড় বড় ৬-৭টি শহরে। যেহেতু বাবা আর্মিতে ছিলেন, আর্মির কর্নেল ছিলেন, সে কারণে আমার বেড়ে ওঠাটা বাংলাদেশের নানা সিলেট মানে নানা সিটিতে। আমার একটা বড় সময় কেটেছে চিটগংয়ে, আমার একটা বড় সময় কেটেছে ঢাকাতে, এবং পরবর্তীতে পড়াশোনার জন্য আমার সিলেটে চলে আসে। আমি শাহজালাল ইউনিভার্সিটিতে ভর্তি হই এবং সেখান থেকে শিক্ষা শেষ করি। তো এই জার্নিটা আমি যেহেতু একটু প্রিভিলেজ পেয়েছি, বাই আমার মিস্টেক আসলে তাহমিনা ইসলাম আপু, সরি। হ্যাঁ জি, হ্যাঁ, জি। আপনি বলেন। যেটা হচ্ছে আমার শিক্ষা জীবনটা আলহামদুলিল্লাহ আমার এক্ষেত্রে আমার পারিবারিক একটা সাপোর্ট যেটা ছিল প্রতি, কারণ একজন ফিমেল বিশেষ করে আমাদের আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের সিলেটে একটু পড়াশোনায় পিছনে থাকে বা নারী শিক্ষার ক্ষেত্রে অতীতে বেশ কিছু প্রতিবন্ধকতা মানে মানুষকে পেতে হতো। সেক্ষেত্রে আমার এটা পেতে হয়নি। উচ্চশিক্ষার ক্ষেত্রে একদম লাস্ট পর্যন্ত পরিবার কখনো প্রেশার ক্রিয়েট করেনি যে না তুমি অন্য কিছু চিন্তা করো। তারা দেখেছে পড়াশোনায় ভালো করছি, আমি একটাই বলেছি আমি যতক্ষণ পড়াশোনায় আছি আমাকে তোমরা ডিস্টার্ব করবে না। সেটা তারা করেছেন এবং তার ফলস্বরূপ আসলে আমার মনে হয় রেজাল্ট ভালো হয়েছে। আমি শিক্ষকতায় প্রবেশ করেছি এবং আমি যেটা ব্লেসড হচ্ছে, আমি একটা চমৎকার ডিপার্টমেন্টে আমি চাকরি করছি। মানে একটা ভালো কর্মক্ষেত্র পাওয়া কিন্তু একটা নারীর জন্য ব্লেসড। এবং আমি এমন একটা ডেফিনেটলি। সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট, সাস্টের এমন একটা ডিপার্টমেন্ট, আমাদের প্রফেসর মরহুম এম হাবিবুর রহমান স্যারের হাত ধরে এই ডিপার্টমেন্টটা প্রতিষ্ঠা শুরু করেছে। আমি সেকেন্ড ব্যাচের ছাত্রী ছিলাম এবং আমি বলেছি, একটু আগে বলেছিলাম যে আমার আমার শিক্ষকরাই আমার কলিগ এখন। তাদের সযত্ন,
স্নেহে এবং সিনিয়র জুনিয়র নিয়ে আমি এই ডিপার্টমেন্টে বিচরণ করছি। এবং আমি যখনই যেটা করতে চেয়েছি, যেমন আমি একসময় কাউন্সিলিং সেন্টার, যখন সিলেটে কোনো আমাদের ইউনিভার্সিটি কোনো কাউন্সিলর ছিল না 2008 সালে, আমি একটা কাউন্সেলিং সেন্টার প্রতিষ্ঠা করেছিলাম আমার অফিসে। আমি ছেলে মেয়েগুলোকে সেবা দিতাম, তারা আসতো প্রবলেম নিয়ে। তো এই যে সাপোর্টগুলো আমি পেয়েছি যে কোনো ভালো কাজে, যখন বিদেশে পড়তে গেছি, এইটা দরকার তারা দিচ্ছেন, ওটা দরকার তারা পাঠিয়ে দিচ্ছেন, এই চিঠি দরকার। সো আমার মানে আলহামদুলিল্লাহ আমি সেরকম কোনো চ্যালেঞ্জ ফেস করিনি। ছোট্ট কিছু চ্যালেঞ্জ ছিল, যেটা হচ্ছে যখন আমি ছাত্রী ছিলাম, শিক্ষার্থী ছিলাম, আমি অনার্স পর্যন্ত আমি একা ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম, আমাদের সময় ক্লাস সিস্টেম ছিল। তো তখন আমার তথাকথিত মেল বন্ধু যারা ছিলেন, পুরুষ বন্ধু যারা ছিলেন, তাদের জেলাসের শিকার হয়েছি, তাদের জেলাসের শিকার হয়েছি। এবং কখনো জেলাসের একটা ছোট্ট গল্প না বললেই না, যে আমার পরের দিন টার্ম টেস্ট হবে, আমি নোট ফটোকপি করতে দিয়েছি, আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে পড়াশোনা করতাম। আমি যখন নোট, পরের দিনই পরীক্ষা, আমি যখন নোটটা আনতে গেছি, আমার নোট ফটোকপি কিছুই নাই, এটা চুরি হয়ে গিয়েছে। মানে কেউ একজন সেটা সরিয়ে ফেলেছে এবং অরিজিনাল কপিটাও সরিয়ে ফেলেছে, এবং পরের দিন আমার টার্ম টেস্ট। তো ওইরকম ছোট ছোট কিছু চ্যালেঞ্জ প্রতি মুহূর্তে আমি ফেস করেছি তখন। 94, 95, 96 ওই সময়টাতে। এখন সময় বদলেছে, এখন ছেলেমেয়েরা অনেক ফ্রেন্ডলি, তারা তাদের ফিমেল পার্টনারকে অনেক বেশি কপারেশন করে, আমি স্টুডেন্টদের দেখি, যেটা আমি আমার শিক্ষার্থী জীবনে একটু কম পেয়েছি। যেহেতু মানে এটা একটু কম পেয়েছি, তো সম্ভবত আমার মনে হয় যে আমি ফিমেল হিসাবে প্রথম দিকে থাকার কারণে ওই জেলাসের শিকারটা হয়েছি। ওই ছোট ছোট কিছু চ্যালেঞ্জ ছাড়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুন্দরভাবে, আমার শিক্ষা জীবনে যে স্বপ্ন ছিল সর্বোচ্চ, একটা সময় ডাক্তার হতে চেয়েছিলাম, হতে পারিনি, বাবা মাকে বলেছিলাম ডক্টর হব। তো ওটাও আমার আলহামদুলিল্লাহ 23 সালে আমি ওই পিএইচডি ডিগ্রি আমার অর্জন হয়েছে, একটু দেরিতে হয়েছে, কিন্তু আমি কোনো দেরিকে দেরি মনে করি না। যে কোনো স্বপ্নের স্বপ্ন, সেটা আজকে হতে পারে, কালকে হতে পারে, মানে হয়েছে। এবং আমি পাশাপাশি বলেছি যে সমাজ সেবায় কন্ট্রিবিউট রাখতে চাই, সেটাও পাশাপাশি করে যাচ্ছি। সব মিলিয়ে আমি বলবো শুকর আলহামদুলিল্লাহ, সুন্দর একটা জীবনই আমি কাটাতে পারছি। আপনারা দোয়া করবেন যাতে এটা আমি অব্যাহত রাখতে পারি। অসংখ্য ধন্যবাদ। দুঃখিত। সুমি, আমাকে 2টা মিনিট হ্যাঁ, সময় দাও। সুমি, এখন ক্যামেরাটা প্লিজ বন্ধ করিও না। সেটা হচ্ছে, আমি আপনাদের তিনজনের কাছে, রোজি আপু, সুমি এবং তাহমিনা ইসলাম, আমি আপনাদের কাছে 1 মিনিট করে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, আমাকে একটু জবাব দেওয়ার জন্য। তার তার আগে আমি একটু বলে নিই, আমাদের আজকের যে লাইভ অনুষ্ঠানটা সম্পূর্ণটা দেখছেন এবং শুনছেন এবং নানা ধরনের মন্তব্য করছেন, সবগুলা মন্তব্য করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আমি দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাদের আজকের পুরো সময়টা জুড়ে দেখছেন এবং শুনছেন। তারা হচ্ছেন আমাদের শেখর ভট্টাচার্য বাংলাদেশ থেকে, এমডি শরীফুজ্জামান পল নিউ ইয়র্ক থেকে, এমডি মারুফ বিল্লাহ, আমাদের একজন আছে মারুফ বিল্লাহ, আমি ধন্যবাদ। আমি ঠিক জানি না আপনি কোথা থেকে দেখছেন। আমাদের শিলিজামান খান নিউ ইয়র্ক থেকে, আমাদের আঞ্জুমান হেলেন, আহ উনি অনেক সুন্দর মন্তব্য করেছেন, উনি দেখছেন। রোমানা রোজি তো আমাদের সাথেই আছেন। শামসুন ফৌজিয়া, আমাদের একজন নিয়মিত টক শো দর্শক শ্রোতা, উনি, ধন্যবাদ আপনাকে। তারপর আমাদের ফরিদে ইয়াসমিন অনেক মন্তব্য করেছেন, সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। আমাদের মারুফুবিল্লাহরও একাধিক মন্তব্য, প্রশ্ন আছে এখানে, আর সবগুলো পড়তে পারছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমাদের সময় একেবারে শেষের দিকে। তো তারা অনেক আমাদের প্রশ্ন রেখেছেন, হয়তো বা পরবর্তী পর্বে আমরা আপনাদের প্রশ্নগুলো কিছু জমা রাখবো। অসংখ্য ধন্যবাদ। তো আমাদের অনুষ্ঠান শেষের দিকে, যেহেতু সুমি বললেন, আমি লাস্ট মুহূর্তে একটু আপনার তিনজনের কাছে জানতে চাই। আগে আমি খুব সমাপ্ত সুমির কাছে একটু জানতে চাই, আমাকে একটু সংক্ষেপে বলবেন, যেহেতু আজকের আমাদের আলোকপাত করেছে আমরা মানসিক স্বাস্থ্যের উপর। তো ধরেন আপনি এই মুহূর্তে ক্যামেরাটা অফ করলেন, টক শো থেকে বের হয়ে গেলেন, এবং বের হয়ে কোন কারণে আপনার চরম মেজাজ খারাপ হলো, পারিবারিক, আপনি এখান থেকে বের হয়ে দেখলেন কেউ একটা ঘরের জিনিস ভেঙে ফেলেছে, কিংবা কেউ একটা কিছু বলেছে, কিংবা একটা কোনো টেক্সট মেসেজ এসেছে, কিংবা দেশের একটা কোনো, মানে ওই জরুরি কোনো অ্যাক্সিডেন্ট না, জাস্ট লাইক অনেক সময় থাকে না যে আমাদের আলতু ফালতু অনেক কিছুতে মেজাজ খারাপ হয়। ওই মুহূর্তে আপনার মেন্টাল স্টেবিলিটি ধরে রাখতে, সুমি, আপনি কোন জিনিসটা করবেন? আমি চুপ করে থাকি। এটা হচ্ছে আমার খুব বেশি রেগে যাওয়ার লক্ষণ, হচ্ছে আমি চুপ করে থাকি। আমি কোনো কথাই বলি না, কিছুই বলি না। যখন আমার রাগ যথেষ্ট পরিমাণ কমে আসে, তারপর আমি বলতে শুরু করি। সে যে যে ধরনের কথাই হোক, সেটা অনেক শোকের, কষ্টের কোনো খবর শুনলেও
সেটা কোনো খুব বেশি আনন্দের খবর শুনলেও, সেটা খুব বেশি রেগে যাওয়ার মতো খবর শুনলেও প্রথমত আমি চুপ করে থাকি। কিছু সময় আমি চুপ করে থাকি। আমি মানে চিন্তা করি নিজের মধ্যে নিজে, এ- এই প্রেক্ষিতে আসলে আমার কি বলা উচিত অথবা কিভাবে বলা উচিত, আমি কিভাবে শুরু করব, এটা নিয়ে আমি নিজে নিজে কিছুক্ষণ ভাবি, চিন্তা করি, তারপর আমি উত্তর দেই বা সেই মানে রিয়েকশনটা আমি একটু পরে দিই। এটাই হচ্ছে আমার রাগ এই কন্ট্রোল চুপ করার। হয়ে যাওয়াটা এই চুপ হয়ে যাওয়াটা নিশ্চয়ই আপনার চারপাশে কিংবা পরিবারে কোনো এফেক্ট ফেলে না, রাইট? আমি যদি চুপ ফেলে সেটাও কিন্তু আরেকজনের না, জন্য প্রেশার। সেটা চুপ করে থাকা মানে হচ্ছে আমি রেগে গেছি এটা বুঝতে পারে, যে চুপ করে থাকা মানে হচ্ছে এটা বুঝতে পারা যে কিন্তু আপনি কিছু সব কাজই করে যাচ্ছেন। কিছু একটা ভুল আছে, রং আছে, কিছু একটা ঘটেছে যার কারণে এই চুপ থাকা। তো চুপ থাকাটা আমার দিক থেকে নিজেকে কন্ট্রোল করা, আর অন্যদের দিক থেকে সেটা হয়তো চাপ যে হ্যাঁ রেগে আছে, বুঝতে হবে ব্যাপার। এটা খুবই একটা কন্ট্রোভার্সি আমাদের রোজি আপুর কাছে। আমি কিন্তু এখন একটু ফানি ফানি একটু প্রশ্ন করছি, যদি কেউ কিছু মনে না করে। মানে আমরা খুব সিরিয়াসলি তো কথা বললাম, সব সময় এত সিরিয়াস সিরিয়াস আমরা কথা বলি। আমি রোমানা রোজি আপুর কাছে একটু জানতে চাইবো। আমি আপুকে প্রতিদিনই দেখি প্রকৃতির সাথে উনি খুব মিশে থাকেন। বিশেষ করে ফুল পাখি, আহ বৃষ্টির দিনে ছাতা নিয়ে উনি ছাদে থাকেন। তো এই যে একটা প্রাকৃতিক সান্নিধ্য, এটা আমারও খুব পছন্দ। আমি প্রচুর রাস্তায় হাঁটি, গাছ প্রকৃতিটা আমাকেও টানে, কিন্তু আমার কন্ডিশনটা ডিফারেন্ট। যেমন এটা আমাকে সেলফ মোটিভেশন করায়। আমার শারীরিক অনেক ধরনের অক্ষমতার সাথে লড়াই করতে সেটা আমাকে একটা প্রকৃতিগত ভাবে আমি বলবো যে আমাকে একটা মাইন্ড রিফ্রেশমেন্ট দেয়। আমার একটা সেলফ এস্টিম ডেভেলপ করে, সেলফ টক যেটা আমি করি সেটাকে ডেভেলপ করে। তো রোমানা আপুর কাছে জানতে চাইবো, আপনার এই যে প্রকৃতি, ফুল পাখি, বৃষ্টি, ছাতা, উম, বৃষ্টি টুপুর টাপুর শব্দ, ওই সময়টাতে আপনি আসলে কি ভাবেন, কাকে ভাবেন? শুধু প্রকৃতি নিয়ে, নাকি এখানে অন্য কিছু থাকে? আসলে সত্যি কথা বলতে কি, আমরা স্বপ্ন দেখা ভুলে গেছি। সেই জায়গাটা থেকেই মনে হয় যে বিশেষ করে আমরা যে প্রকৃতির কাছ থেকে, আপনি যেটা বললেন যে নিজেকেও মানে ইয়ে করা, মোটিভেশনাল করা, নিজেকে পজিটিভ জায়গায় নিয়ে আসা, এবং স্বপ্ন দেখা, যেটা আমি বলেছি যে আমরা আসলে ভুলে গেছি, স্বপ্ন দেখাটা একেবারেই ভুলে গেছি। যার কারণে আমাদের কোনো লক্ষ্য নাই, মানে সবকিছু মিলে আমরা একটু অগোছালো জীবন এখন মানে ইয়ে করি। মানে আগে আমরা যেটা কোনো কিছুরই কিন্তু নিয়ম নেই। আমরা ছোটবেলায় যেটা দেখতাম যে ঘুম থেকে উঠার একটা, প্রতিটা জিনিসের একটা নিয়ম ছিল। এখন যে জিনিসটা হচ্ছে আমরা নিয়ম ভাঙার স্রোতে ভেসে চলেছি। তো সেই জায়গা থেকে আমি প্রকৃতির মাঝে গেলে মনে হয় যে এখনো মানে প্রকৃতি তো আসলে এখনো নিয়মের মধ্যে আছে, যদিও কিছু জলবায়ু পরিবর্তন, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তো তারপর প্রকৃতির কাছে গেলে মনে হয় যে আমাদের ভেতরের এবং নিজের সাথে নিজে কথা বলতে, নিজে কি রাইট, চাচ্ছি, এবং যে আমি যেটা বললাম যে নিজের স্বপ্নগুলা কি, সেটা কিন্তু প্রকৃতির কাছে গেলে মানে আয়নার মতো পরিষ্কার হয়ে যায় যে আমি কি চাচ্ছি, আমি কোথায় যেতে চাই, এবং এক্স্যাক্টলি। আমি একটা জায়গায় যাবো। সেই জায়গাটা কিন্তু প্রকৃতির কাছে গেলে নিজের মানে নিজেকে মনে হয় যে সেলফ আমি এই জায়গাটা টকিং নিয়ে এর যেতে খুব পারবো। সুন্দর একটা জায়গা এটা। রাইট। যেটা আমি বলেছি যে আমরা সবাই স্বপ্ন দেখতে ভুলে গেছি। মোবাইলের যুগে, টেকনোলজির যুগে আছে, আমরা এখন সবকিছু সহজে মানে এক বাটনে চাপ দিলেই সবকিছু পেয়ে যাই। ওই জায়গাটা থেকে দেখা যায় যে আমরা অনেক মানে হতাশায় ভুগি এখন। তো সে জায়গা থেকে মানে প্রকৃতি আমাদেরকে সে জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারে। নিঃশ্বাস নিতে অনেক ধন্যবাদ রোজি আপু। আমি তাহমিনা আপুর কাছে একটু জানতে চাই। আমি খুব ছোটবেলা একবার ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে, আমি তখন আমার দাঁতের ট্রিটমেন্ট করাতে গেলাম, তো আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার কি কখনো দাঁতে ব্যথা হয়? তো ডাক্তার হেসে বললো যে হ্যাঁ ব্যথা হয়, কারণ আমিও তো তোমার মতোই মানুষ। তো আমি তাহমিনা আপুর কাছে জানতে চাই যে আপনি এত আহ যেই পজিটিভলি যে মেন্টাল হেলথ নিয়ে, আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে, আমাদের তরুণদের নিয়ে যে আপনি কথাগুলো বললেন, আজকে যারাই শুনলেন, তো তার থেকে বোঝা যায় যে হ্যাঁ আপনি খুব পজিটিভ মাইন্ডেড একটা পার্সন। কিন্তু এই কারণেই আপনার কাছে প্রশ্নটা, যে আপনি পজিটিভ মাইন্ডেড একটা পার্সন, আপনি খুব সাবলীল ভাবে আপনি জিনিসগুলাকে হ্যান্ডেল করতে শিখেন, কিন্তু তারপরেও কি আপনার কখনো এরকম হয়েছে যে আপনার কোনো সময় মেজাজ এত খারাপ হয়ে গেছে যে আউট অফ কন্ট্রোল? এটা হয়। এটা কখন হয়? এটা একদম মায়ের সাথে হয়, সিএনজি এর সাথে হয়, আহ,
মানে ওই জিনিসগুলো ঘটে। বাট ইউজুয়ালি আমি আমার কলিগ বলেন, আমার শিক্ষার্থী বা পারিপার্শ্বিক যে বন্ধু বান্ধবরা কখনো বুঝতে পারবে না যে আমার এত মেজাজ, মানে মাঝে মাঝে রেগে যেতে পারি, কারণ তাদের কাছে আমি অসম্ভব স্মাইলিং সফট মাইন্ডের একটা মানুষ, কিন্তু আদতে আমি সেটা না। বললাম না, ওই যে মায়ের সাথেই বেশি ঝগড়াঝাটি করি, কারণ ওই একটা জায়গা যে জায়গায় বোধহয় সবকিছু করা যায়। তবে ওইটা মানে এর বিসাইডস দিস আসলে ইনিশিয়ালি আমি প্রচুর মানে মাইন্ডফুলনেস, মানে আমি মেডিটেশন করি, যেটা আমাকে কাম, যে কোনো সিচুয়েশনে একটু কাম থাকতে মানে আমাকে সাহায্য করে। আমি একটা গ্র্যাটিফিকেশনটা প্র্যাকটিস করি, কারণ আমি এই যেমন এই বললেন যে প্রোগ্রাম শেষ হয়ে গেল, কোনো একটা ঘটলো, প্রোগ্রামটা করার পর আমার মনটা এমনিই প্রশান্তিতে ভরে আছে, কারণ এতগুলো মেয়েদের সাথে নিজের কথাগুলো মন খুলে বলেছি। প্রোগ্রামের পর কেউ আমাকে সাধারণত রাগাতে পারবে না, কারণ আমার মধ্যে এই মুহূর্তে একটা প্রশান্তি কাজ করছে, যে এত সুন্দরভাবে কথা, মানে অনেক সুন্দর সুন্দর বিষয় নিয়ে মন খুলে কথা বলেছি। সো যেটা বলেছেন না, প্রোগ্রাম শেষ হলে কোনো ঘটনা ঘটলো, আমি এখন রাগ করবো না, কারণ এখন আমি এই আজকের এই পজিটিভিটিটা আমার মনে সারাদিন বয়ে বেড়াবো। হয়তো ওকে ফোন করে বলবো এটা, আমি একটু পরে ফেসবুকে এটাকে শেয়ার করব, তারপর একটু দেখবো যে কে কি কমেন্ট করেছে, ওইটা নিয়ে আজকে হয়তো সারাদিন আমি থাকবো। তো আমার মধ্যে ওই জিনিসটা, ওই যে গ্র্যাটিটিউড, যেটা মানে কৃতজ্ঞতা বা শুকর গোজারের পরিমাণটা অনেক বেশি। আমি আমাদের সর্ব যতটুকু, অবস্থায় চেষ্টা করি শুকর আমরা গোজার থাকতে। যতটুকু পাই ভালোটা ধরে রাখার চেষ্টা করি। তো সুমি, আহ আমার আমরা আর কি কি শেষ করতে পারি এবার? হ্যাঁ, আর আমরা অনুষ্ঠানে একদম শেষের দিকে চলে এসেছি, তো তাহমিনা আপুর কাছে শেষমেশ বলবো যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে উনি কি আর কিছু বলতে চান শেষে? সিম্পল একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে লাভ ইয়োর সেলফ। মাই অডিয়েন্স, লাভ ইয়োর সেলফ। আপনি নিজেকে ভালোবাসুন, এটা মানে সেলফ কেয়ার করুন। অনেককে সময় দিবেন, বাচ্চাকে দেখবেন, হাজবেন্ডকে দেখবেন, মাকে দেখবেন, বাবাকে দেখবেন, কিন্তু সব কিছুর উপর আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন, নিজেকে সময় দিতে না পারেন, নিজের জন্য একটু সময় বের করতে না পারেন, তাহলে আদতে দিন শেষে আপনি দেখবেন আপনি লুজার হয়ে যাচ্ছেন। কাজেই সিম্পল কথা হচ্ছে লাভ ইয়োর সেলফ। অসংখ্য ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, আমাদের সময় একদম শেষের দিকে। যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের কথা শুনলেন, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই আমাদের আজকের অতিথি ডক্টর তাহমিনা ইসলামকে। এছাড়া আরেকজন যিনি ছিলেন রোজিয়াপা, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আবারও আপনাদের সামনে আগামী বৃহস্পতিবার রাত 9টায় অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং সবাই নিজেকে অবশ্যই অবশ্যই অনেক ভালোবাসতে থাকুন। ধন্যবাদ।